নীলা, এই নীলা, প্লিজ আমাকে একা করে দিও না। অন্য কোথাও বিয়েটা করো না। আমি তোমাকে ছাড়া নিঃস্ব হয়ে যাব নীলা। প্লিজ একটু কথা বলো আমার সাথে। ঈশানের এমন অসহায় আর্তনাদ শোনার কয়েক মিনিট বাদেই একটা মেয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। এই মেয়েটাই নীলা, যাকে ঈশান জীবনের থেকেও বেশি ভালোবাসে। নীলাকে দেখতে খুবই বিধ্বস্ত লাগছে। সাদা ফর্সা মুখটা একদম শুকিয়ে কালো হয়ে আছে। আর সবচাইতে বড় ব্যাপার তো এইটাই, প্রতিনিয়ত হাসতে থাকা মেয়েটার মুখটা মলিন হয়ে আছে, কালো মেঘে একদম ছেয়ে আছে। ঈশান বুঝতে পারছে নীলাও ভালো নেই ওকে ছাড়া। ঈশান অসহায় চোখে নীলার মুখের দিকে তাকিয়ে আছে। তারপরেও মেয়েটার থেকে কোনো প্রকার রেসপন্স নেই। অন্য কোনো দিন হলে ঈশানের বুকে একদম ঝাঁপিয়ে পড়তো মেয়েটা। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা একদম জীবন্ত লাশ হয়ে গেছে। ঈশান এবার বেশ খানিকটা উত্তেজিত আর ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, বেবি, আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি অন্য কোথাও বিয়ে করো না নীলা। তুমি তো বলেছিলে শুধু আমাকেই বিয়ে করবে, আমার বউ হবে। তাহলে অন্য কাউকে বিয়ে করতে কেন রাজি হলে? নীলা ঈশানের হাতটা ছাড়িয়ে নিল। তারপরে অসহায় কণ্ঠে বলতে লাগলো, আমার কথা শোনো ঈশান, আমি সবটা জেনে শুনেই করেছি। তুমি আমার থেকে দূরে চলে যাও ঈশান, তাহলেই ভালো থাকবে। তোমার আব্বু তোমাকে কিছু বলেছে তাই না? আমি জানি তোমার পরিবার সবাই মিলে তোমাকে জোর করে বিয়েতে রাজি করিয়েছে। জান প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। পাগলামি করো না ঈশান, আমরা যেটা চাই সবসময় সেটা হয় না। তুমি এমন পাগলামি করলে তোমার আব্বু আম্মু বোনকে কে দেখে রাখবে? তুমি আমাকে ভুলে যাও ঈশান, অন্য কারোর সাথে নতুন করে শুরু করো। তুমি কি করে এই কথা বলতে পারলে? তোমাকে বলে গিয়ে আমি অন্য কারোর সাথে কিভাবে নিজেকে জড়াবো? আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারি না নীলা। নীলা, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। ঈশান, আমি সবটা জেনে বুঝেই বিয়েতে রাজি হয়েছি। মিথ্যা বলছো তুমি। আব্বু আম্মু তোমাকে ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে, আমি জানি। নীলা প্লিজ, খুলে যা। এই বিয়েটা তুমি করো না। তুমি সবাইকে বলে দাও আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো নীলা? একটাবার ভাবতে পারলে না? থাকতে যে তোমাকে হবে ঈশান। আব্বু আম্মুর বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করে কেউ সুখী হতে পারে না। পাগলামি করো না ঈশান, নিজেকে বোঝাও। তুমিও আমার মতো আব্বু আম্মুর পছন্দে অন্য কাউকে বিয়ে করে নাও, ভালো থাকবে। আমি তোমাকে ছাড়া কি করে ভালো থাকবো নীলা? বিশ্বাস করো কলিজা, আমি পাগল হয়ে যাব। আচ্ছা চলো আমরা পালিয়ে যাই, দেখবে ওরা পরে ঠিকই মেনে নেবে। ঈশান কথাগুলো বলেই নীলার গালের পাশে হাত রাখলো। মেয়েটা ওর হাতের উপরে হাত রেখে আবারও অসহায় কণ্ঠে বলতে লাগলো, আব্বু আম্মু কষ্ট দিয়ে আমি তোমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে কি করে ভালো থাকবো ঈশান? ওদের কষ্ট দিয়ে আমি ভালো থাকতে পারবো না। এরকম করে কেউ কখনো ভালো থাকতে পারে না। তাহলে তখন কেন তোমার এই কথা মনে হয়নি, যখন আমি বলেছিলাম প্রেম ভালোবাসাতে বিশ্বাস করি না? ভালোবেসে কেউ ভালো থাকতে পারে না। আমি তোমাকে ভালোবাসলে তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, আর আজকে তাই হচ্ছে। তাহলে সেদিন ভালোবাসার কথা কেন বলেছিলে? আমার আর তোমার পথ চলাটা এই পর্যন্তই ছিল। দয়া করে তুমি আমাকে ভুল বোঝো না ঈশান। যত পারো আমাকে গালিগালাজ করো, কিন্তু এটুকু বিশ্বাস রাখো আমিও তোমাকে ভালোবাসি। ভালোবাসলে কখনো আমাকে ছেড়ে যেতে পারতে না নীলা। আমার আজকে মনে হচ্ছে তুমি আমাকে কখনো ভালোই বাসনি। যদি ভালোবাসতে তাহলে এমন করে মাঝ রাস্তায় ছেড়ে যেতে পারতে না। আমাদের তো কম কিছু নেই বলো। আমি তোমার জন্য সব করবো নীলা। তুমি যা চাও সেটাই হবে। তুমি বিয়ের পর কী চাও বলো, আমি সেটাই করব। তারপরও আমাকে ছেড়ে যেও না প্লিজ। ঈশান, বোঝার চেষ্টা করো। আমি নিজে থেকে বিয়েটা করতে রাজি হয়েছি। আমি তোমার সাথে পালিয়ে যেতে কিংবা আব্বু আম্মুর অমতে তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। আব্বু আম্মু তোমার সাথে কোনোভাবেই আমার বিয়েটা মেনে নেবে না। তুমি এখান থেকে চলে যাও ঈশান, চলে যাও, আর কখনো আসবে না। তাহলে তখন কেন তোমার মনে হয়নি আব্বু আম্মুর পছন্দে তুমি বিয়ে করে নেবে? আমাকে ঠকানোর কি খুব বেশি দরকার ছিল? আমি কি খুব বেশি অন্যায় করেছিলাম তোমাকে ভালোবেসে? আমার কি দোষ ছিল বলো? আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি, তুমি কেন জোর করলে আমাকে? এখন মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে বলছো
অন্য কাউকে বিয়ে করে নিতে? সব কিছু এত সহজ মনে হয় তোমার? এর মাঝে নীলার আব্বু আর ভাইয়া বেরিয়ে আসলো। নীলা ওদের দিকে একবার তাকিয়ে থেকে তারপরে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো ঈশান, আমি তোমাকে সহজ ভাষায় বলছি, আপু আমার পছন্দ আমি বিয়ে করে নিচ্ছি। তুমি এখান থেকে যাও, আর কখনো এখানে আসবে না। যদি আসো তাহলে আব্বু আর ভাইয়া তোমাকে মারবে, সেটা আমি আটকাতে পারবো না। এখান থেকে চলে যাও, আর কখনো এখানে আসবে না। তুমি আমাকে আজকে যেভাবে মাঝ রাস্তায় ছেড়ে দিলে, তাতে আমি এমনিতেই মরে যাব। এর থেকে তোমার আব্বু আর ভাইয়া না হয় আমাকে মেরে দিক। নীলার আব্বু এসে ওর হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। ঈশান পেছন থেকে অনেকবার আর্তনাদ করলেও মেয়েটা একবারও ফিরে তাকালো না। ঈশান আজকে 1000 বার বললেও হয়তো নীলা ওর কাছে ফিরে আসবে না। মেয়েটা আব্বু আম্মুর পছন্দেই যদি বিয়ে করে নেবে আর ঈশানকে একা করে দেবে, তাহলে ভালোবাসার অভিনয় করার কি খুব বেশি প্রয়োজন ছিল? মেয়েদেরকে একটা কথা বলি, যদি বাবা ভাই আর পরিবার নিয়ে এতই ভয় থাকে, তাহলে অন্তত কাউকে ভালোবাসার আগে একটাবার বুঝে শুনে ভালোবাসবেন। তার দিকটাও বিবেচনা করে দেখবেন যে আপনি ছাড়া সেই মানুষটা কেমন করে থাকবে। তারপরে বিয়ের সময় এসে বলবেন আপনার পরিবার মানবে না। একটা মানুষকে সারাটা জীবন একসাথে থাকার আশ্বাস দিয়ে মাঝ রাস্তায় ছেড়ে চলে যাবেন। সবটা আপনাদের কাছে এতটা সহজ মনে হয়? একটা কথা সব সময় মনে রাখবেন, দেওয়ালের যেমন 2টা পিঠ থাকে, তেমনি আঘাতেরও 2টা পিঠ থাকে। একদিক থেকে একটা মানুষকে আঘাত করলে সেই আঘাতটা কিন্তু আপনার দিকেও ফিরে আসবে। আর উপরওয়ালা কাউকে কখনো ছেড়ে দেন না। তিনি ঠিক সময়ে মানুষকে ঠিকই তার কাজের জন্য উপযুক্ত আর প্রাপ্য জিনিসটা বুঝিয়ে দেন। আপনি আজ কাউকে ঠকালেন, কাল আপনাকে কেউ ঠকিয়ে দেবে। কারণ উপরওয়ালা কারো একার নন, তিনি তো সবার। তিনি সবাইকেই সমানভাবে পরিমাপ করেন। তাই আপনি আজকে যেটা করবেন, কাল আপনার সাথে ঠিক তেমন কিছুই ঘটবে। চোখের পানির মতো আকাশের বুক ফেটেও যেন এক পশলা বৃষ্টিও নেমে গেল। ঈশান সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কেঁদেছে। তারপরে নীলার ভাইয়া আর কিছু লোকজন এসে ছেলেটাকে সেখান থেকে জোর করে বের করে দিল। ঈশান এক আকাশ পরিমাণে হতাশা নিয়ে বাসাতে ফিরে আসছিল, কিন্তু রাস্তাতে ছেলেটা কয়েকবার করে বাইকটা নিয়ে পড়ে গিয়েছিল। হাতের বিভিন্ন জায়গায় কেটেছিলে গেলেও আজকে যেন কিছুই হচ্ছে না। ঈশান বাসায় এসে কলিং বেল দেওয়ার আগেই দরজাটা কেউ খুলে দিল। সামনে থাকা ব্যক্তি ওকে দেখে হাও মাও করে কেঁদে উঠল। ঈশান কোনো রকমে তাকিয়ে থেকে আবছা চোখে দেখল এটা ওর বোন। ছেলেটা সেন্সলেস হয়ে যায়। তারপর কখন জ্ঞান ফিরেছে কি জানে না, তবে জ্ঞান ফিরেছে মনে হয় অনেকক্ষণ বাদে। আর এত দিনে হয়তো নীলার বিয়েটা অন্য কোথাও হয়ে গেছে। ঈশান উঠে বসার চেষ্টা করলে বোনটা এসে ওকে ধরে বসলো। ঈশানের হাতে পায়ে আর শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। দেখেই মনে পড়ল সেদিন রাতে অমন করে উল্টোপাল্টা বাইক চালাতে গিয়ে কয়েকবার করে বাইকটা নিয়ে পড়ে গিয়েছিল, তখন এরকম কিছু হয়েছে। ঈশান এবার উঠে বসতেই বোনটা আবারও কেঁদে ফেলল। ভাইয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া তুই প্লিজ পাগলামি করিস না, কথা দিচ্ছি আমরা সব কিছু ঠিক করে দেব। তুই এরকম পাগলামি করলে আমার যে খুব বেশি কষ্ট হয়। তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আব্বু আম্মুর কথা তো বাদই দিলাম, তুই তো আমাকে কলিজা বলিস তাই না? তোর কলিজার টুকরো বোনটা কষ্ট পাচ্ছে, তোর কি একটুও খারাপ লাগছে না বল? তুই তুই কেন পাগলামি করছিস ভাই? ঈশান বোনটার মাথায় হাত রাখলো। আবার পরক্ষণেই মনে হতে লাগলো বোনটা ঠিকই বলেছে, ওকে কেন কষ্ট দিচ্ছে। বোনের চোখে পানি দেখলে যে ছেলেটা পাগলের মতো হয়ে যায়, সেখানে আজকে সেই বোনটাই ওর জন্য কাঁদছে। ঈশান বোনকে জড়িয়ে ধরে রাখলো। এর মাঝে আম্মু এসে দেখলো ছেলেটার জ্ঞান ফিরেছে, আর সে বোনকে জড়িয়ে ধরে রেখেছে। আম্মু এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, আর কোনো পাগলামি করবে না তুমি। এরপর থেকে যদি আর পাগলামি করো তাহলে কিন্তু আমার। ঈশান বোনের মাথাটা 2 হাতে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, না আম্মু, উল্টাপাল্টা কোনো কথা বলো না। আমি আর কোনো পাগলামি করব না। তোমরা যা বলবে, যখন বলবে, যেভাবে বলবে সেভাবে চলবো। আমি সবটা বুঝে গেছি আম্মু। আমার অন্যায় ছিল ভালোবাসাটা। আমি বুঝতে পারিনি আমার জন্য এমন কাউকে ভালোবাসা
উচিত না যে বাবা আর ভাইয়ার কথা মতো অন্য কোথাও বিয়ে করে নেবে। আমি আর কোনো পাগলামি করব না। তুমি তোমাদের কারো কিছু হবে না। তোমরা যখন যা বলবে সেটাই হবে। আমি ভালো হয়ে গেছি। দেখ বোন, আমি আজকের পর থেকে আর কোনো পাগলামি করব না কলিজাটা। কথাটা বলেই ঈশান বোনের মাথায় চুমু খেলো। তারপরে ওকে ছেড়ে দিয়ে ওর চোখের পানি মুছে দিল। সুইটি ভাইয়াকে হাজারটা কথা বলতে লাগলো। এর মাঝে আম্মু চলে গেল ছেলের জন্য খাবার আনতে। এখানে কি হচ্ছে সেটা তো আপনাদের বোঝা দরকার আর জানাও দরকার। আসলে ঈশান আর নীলা ক্লাসমেট ছিল, আর ওরা ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই দুজনে একসাথে ছিল। তাই প্রথম থেকেই ওদের দেখা হওয়া আর কথা হওয়া সব মিলিয়ে আস্তে আস্তে প্রেম ভালোবাসা। প্রথম থেকেই দুজন দুজনের প্রতি খুব বেশি দুর্বল ছিল। অবশ্য ঈশান মেয়েটাকে পছন্দ করলেও কখনো বলেনি ওকে ভালোবাসে, কিন্তু মেয়েটাই নিজের থেকে ওকে জিজ্ঞাসা করেছিল ঈশান ওকে পছন্দ করে কিনা। তারপর ওর জোড়াজুড়িতেই এক পর্যায়ে রিলেশনে যাওয়া। ঈশান আগাগোড়াই প্রেম ভালোবাসার দিক থেকে ভয় পেত, সেই জন্যই কখনো কাউকে ভালোবাসতে চায়নি। কিন্তু নীলা মেয়েটাকে যে ভালোবাসতে হবে আর সেই মেয়েটা যে ওকে এরকম বাজেভাবে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাবে সেটা ঈশান জানতো না। এখন মেয়েটা ওর বাবার ভাইয়ের কথা ভাবছে, তাহলে তখন কেন বলেছিল ওকে ছাড়া আর কোনো কথা ভাবেই না সে? এসব মানুষের মন করা কথা। বাবা মায়ের ব্ল্যাকমেল আর তাদের ভালোবাসার কাছে একটা ছেলের ভালোবাসাটা সত্যিই খুব তুচ্ছ হয়ে যায়। আব্বু আম্মু যখন কসম দিয়ে কিংবা কোনো ইমোশনালি ব্ল্যাকমেল করে কিছু বলে, মেয়েরা তখন ঠিকই অন্য কাউকে বিয়ে করে নিতে বাধ্য হয়। আরেকটা মানুষকে কষ্টের সাগরে ডুবিয়ে দেয়। সেই মানুষটা না পারে কিছু মেনে নিতে, না পারে নিজেকে স্বাভাবিক রাখতে। ঈশান আজকের পর থেকে নিজেকে স্বাভাবিক রাখতে চাইলেও আর পারবে না। যাকে এতটা ভালোবাসে, যাকে পাগলের মতো ভালোবাসে, সেই মেয়েটাই ওকে মাঝ রাস্তাতেই ছেড়ে দিয়ে চলে গেল। এই জন্য তো নিজের উপরেই আজকে ঘৃণা হচ্ছে। একটা সময় ছিল যখন নীলা ওর জন্য প্রচণ্ড পরিমাণে পাগল ছিল। ঈশানের জন্য মেয়েটা সব সময় পাগলামি করত আর ওর সাথে কথা বলার জন্য উঠে পড়ে লেগে থাকতো। ঈশান মেয়েটাকে ট্রাই করার জন্য হলেও কিছুদিন ইগনোর করেছিল, আর সেটারই ফলাফল হয়তো ঈশান এখন ভোগ করছে। ঈশান চুপচাপ প্রস্তুতির মাঝে আম্মু খাবার নিয়ে আসলো। বোন নিজের হাতে ভাইকে খাওয়াতে লাগলো, হাজারটা কথা বলতে লাগলো। ঈশান চুপচাপ খাচ্ছে, ছেলেটার চোখে পানি টলমল করছে। এবার আম্মু ওর অবস্থা বুঝতে পেরে বলতে লাগলো, সব ঠিক হয়ে যাবে আব্বু, আমাদের হাতে আর কিছু করার ছিল না। আমি কথা দিচ্ছি ওই মেয়েটার থেকে সুন্দরী মেয়েকে তোমার বউ করে আনবো, যাকে দেখে তুমি আবার ওকে ভালোবাসবে। এই শহরের সবচেয়ে সুন্দরী বউ হবে তোমার। তারপরও পাগলামি করো না। তোমার আব্বু গিয়েছিল কিন্তু ওরা বিষয়টা মানতে চায়নি। আমরা তো চেষ্টা করেছিলাম বলো। ঈশান আম্মুর উত্তেজিত কণ্ঠ আর ছেলেকে হারানোর ভয়ে এইসব কথা বলছে। আম্মুর চোখে কখনো পানি আসতে দেখেনি ঈশান, সে কিনা ছেলের জন্য এতটা উদ্বিগ্ন। আম্মুর কথাগুলো শুনেই ঈশান একটু তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, ভয় পেও না আম্মু, আমি তো কথা দিয়েছি আমি আর পাগলামি করব না। আমি এখন থেকে খুব ভালো হয়ে যাব। তোমরা যাকে যখন যেভাবে বিয়ে করতে বলবে তাকে সেই মুহূর্তেই বিয়ে করে নেব, কিন্তু আমাকে কিছুদিন সময় দাও। আর এসব কথা বলো না। ও আমাকে ছেড়ে চলে গেছে, ও ভালো থাকুক। আমি ওকে পাইনি বলে যে ওকে অভিশাপ দেব তেমন ভালো তো আমি ওকে বাসি না। নীলা যেখানেই থাকুক খুশি থাকুক, খুব ভালো থাকুক আমি চাই। কিন্তু ভয় লাগছে এটা ভেবে, জানো তো, যাকে ভালোবাসি সে যদি সুখী না হতে পারে তাহলে আমার নিজেরই খারাপ লাগবে। কেন বলো তো? কারণ উপরওয়ালা কারো তো একার না। ও যেমন আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেল, ঠিক ওকেও কেউ এমন করে ছেড়ে দেবে। উপরওয়ালা এসব সহ্য করবে না আমি জানি, কিন্তু আমি চাইবো উপরওয়ালা যেন ওকে ভালো রাখে। ভাইয়া, ওই মেয়েটার কথা তুই আর ভাববি না। ও তোকে ভালোবাসে না। যদি বাসতো তাহলে কখনোই তোকে ছেড়ে যেতে পারতো না। তুই পাগলামি করবি না, কথা দিয়েছিস না তুই? এরপর থেকে আর ওই মেয়েটার কথা মুখে আনবি না। আমরা তো বলেছি আমরা তোকে আরও ভালো জায়গায় বিয়ে করাবো। দেখবি তোর বউটা অনেক সুন্দর হবে, অনেক মিষ্টি একটা ভাবি আনবো।
তারপরও পাগলামি করিস না ভাইয়া। তোর কিছু হয়ে গেলে আমরা ভালো থাকতে পারবো না। তুই জানিস না আমরা তোকে ঠিক কতটুকু ভালোবাসি। জানি তো, অন্য কারোর জন্য আমি তোদের কেন কষ্ট দেব, বিশেষ করে আমি আমার কলেজাটাকে। আমি তো বললাম তুই টেনশন করিস না বোন, আজকের পর থেকে আর বাসার বাইরে যাব না, দেখিস। গত এক সপ্তাহ যাবৎ ঈশান আর বাসার বাইরে যায়নি, আর না বন্ধুদের সাথে যোগাযোগ করেছে। অবশ্য এর মাঝখানে বন্ধুরা এসেছিল। ছেলেটা শুয়ে বসেই কাটিয়ে দেয়, না কারো কল রিসিভ করে, না কারোর সাথে কথা বলে। গত কয়েক মাস যাবৎ কলেজে এমনিতেও যাওয়া হয় না। মেয়েটার এইরকম কর্মকাণ্ডের জন্য নীলাকে বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল। ঈশান বারবার করে মেয়েটাকে বলছিল ওর সাথে পালিয়ে যাওয়ার জন্য। আর এখন তো সব শেষ, তাই নিজেকে এই বাইরের দুনিয়া দেখিয়ে এলোমেলো করতে চায় না। সেই জন্য বাইরে যাওয়াটাই বন্ধ করে দিয়েছে। বন্ধুরা আজকেও বাসায় আসলো, আর এসে ওকে এই অবস্থায় দেখে বেশ খানিকক্ষণ কথা বলার চেষ্টা করলে ঈশান স্বাভাবিকভাবে কথা বলেছে। তবে সেই হাস্যোজ্জ্বল আর সব সময় মজা করতে থাকা ছেলেটা, দুষ্টুমি করতে ছেলেটা এখন আর নেই। ঈশান কেমন চুপচাপ হয়ে গেছে। বন্ধুরা বুঝতে পেরে নিচে আসলো। এর মাঝখানে দেখলো ঈশানের আম্মু অর্থ ওদের জন্য নাস্তা তৈরি করছিল। তখন মেহেদি, আলামিন, শুভ আর বাদবাকি যারা ছিল সবাই এগিয়ে আসলো। আম্মু তখন বলতে লাগলো, কি হলো, তোমরা চলে আসলে যে? আমি তো বললাম তোমাদের নাস্তা তৈরি করছি, নাস্তাটা করে যাও। আজকের আন্টি, আসলে ঈশানকে এই অবস্থায় দেখতে ভালো লাগছে না। আসলে সব সময় হাসি খুশি থাকে, সেই জন্য কেমন যেন লাগছে। বলছিলাম কি, তোমরা যদি পারো খুব শীঘ্রই ওর বিয়েটা দিয়ে দাও, কোনো ভালো একটা মেয়েকে দেখে। একটা বিয়ে দিয়ে দিলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটা মেয়ে পারে একটা ছেলেকে পরিবর্তন করতে, সেটা তো চোখের সামনে থেকেই দেখলে। ভালো কাউকে লাইফে এনেও যেন আর কোনোদিন কষ্ট না পায়। আমিও সেটাই ভেবেছি, কিন্তু ছেলের মনের এই অবস্থা, এখন যদি জোর করি বিয়ের জন্য, তাহলে জোর করে হয়তো আমাদের মন রাখতে বিয়েটা করবে, কিন্তু দিন শেষে যে মেয়েটাকে আনবো ওকে কি ভালোবাসতে পারবে? আর একটা মেয়ে তো আর এমনিতেই বাড়িতে এসে থেকে যাবে না, ওর ভালোবাসারও তো প্রয়োজন হবে। তাই ভাবছিলাম কয়েকটা দিন গেলে না হয় একটু ভেবেচিন্তে দেখি। আর ভালো মেয়ের জন্য তো একটু সময় লাগবে। আন্টি, এসব নিয়ে তোমরা ভেবো না, আমরা মেয়ে দেখা শুরু করব, তারপর খোঁজ খবর নিয়ে তোমাদের জানাবো। আম্মুর কথাতে ঈশানের বন্ধুরা নাস্তা করে চলে গেল। ঈশানের এমন শুয়ে বসে থাকার, চুপচাপ থাকার কারণে পুরো পরিবারটাই চিন্তিত। তারপরে আরও একটা মাস মাঝে কেটে যায়। এই একটা মাসে আব্বু আম্মু ছেলেকে অনেকবার বোঝালো। ছেলেও সবটা চুপচাপ বাচ্চাদের মতো শুনেছে, মাথা নেড়েছে। ঈশান জানে আব্বু আম্মুকে কী করে ভালো রাখতে হয়, আর কি করে তাদের কথা মেনে চলতে হয়। ঈশান সেই জন্যই চুপচাপ ছিল, কিন্তু জানতো না এত তাড়াতাড়ি বিয়ের জন্য তাড়াহুড়ো করবে আব্বু আম্মু। কারণ 3 মাসের মাথায় সেদিন আব্বু আম্মু ওর রুমে আসে একসাথে। এর মাঝখানে ঈশান কিছুটা স্বাভাবিক হয়েছে, বাসার বাইরে বেরিয়েছে, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে, এদিকে ওদিকে ঘুরতে গিয়েছে। এমন করেই চলছে, তবে চুপচাপ থাকে সব সময়। এখন আর সেই হাসি মুখটা নেই। যাকে আকাশ পরিমাণে ভালোবেসেছিল সেই মেয়েটা ওকে ছেড়ে চলে গেছে। ঈশানের পরে নীলার আর কোনো খোঁজখবর নেওয়ার চেষ্টা করেনি। মেয়েটা হয়তো ভালো আছে, ভালো থাকুক, ঈশান সেইটাই চায়। ওকে ঠকিয়ে যদি ভালো থাকতে চায়, ওকে ছেড়ে দিয়ে যদি ভালো থাকতে পারত, থাকুক। কথাগুলো ভেবে ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর মাঝখানে আব্বু আম্মু এসে সামনে বসতে ঈশান শোয়া থেকে উঠে বসতেই আম্মু বলতে লাগলো, তোমার জন্য মেয়ে দেখলাম, বুঝলে তো। ভাবলাম যে আজকে তোমাকে নিয়ে মেয়ের বাড়িতে যাই, তারপর যদি পছন্দ হয় তখন না হয়। ঠিক আছে, বিয়ে ঠিক করে ফেলো। আপু, তাহলে মেয়েটাকে দেখবে না বলছো? না, কোনো প্রয়োজন নেই, তোমরা ঠিক করেছো তাহলে ভালোই হবে, আমার আর দেখার কিছু নেই। তারপরও তোমার পছন্দে আর অপছন্দের একটা বিষয় আছে। যদি মেয়েটাকে আমাদের পছন্দ হলো, তোমার পছন্দ না হয়, তখন তো বলবে যে আব্বু আম্মু আমাকে কার সাথে বিয়ে দিল।
মেয়েটাকে আমার পছন্দ নয়। আমার পছন্দ অপছন্দের কিছু নেই আম্মু, তাছাড়া তোমরা আমার জন্য ভালোটাই চুজ করবে। আমি বরাবর দেখে এসেছি, ছোটবেলা থেকে যেসব সিদ্ধান্ত আমি নিয়েছি বরাবরই সবটা ভুল হয়েছে, তাই এখন আর তেমন কিছু করতে চাই না। তাই তোমাদের নেওয়া সিদ্ধান্ত আর তোমাদের পছন্দের উপরই বিশ্বাস করতে চাই। আমার আর কিছু চাওয়া পাওয়ার কিংবা কোনো অবিশ্বাসের কিছু নেই। তোমরা আমার জন্য চেষ্টা করেছো, পারোনি, তার জন্য আমি কৃতজ্ঞ। এখন তোমরা তোমাদের পছন্দের মেয়ের কথা বলছো, আমি বিয়ে করে নেব। আরেকবার ভেবে দেখো, কয়েকটা দিন সময় নাও, তারপর না হয়। ভাবাভাবির আর কিছু নেই আব্বু, সব ভাবনার শেষ। তাছাড়া আমি আগেই আম্মুকে কথা দিয়েছিলাম যাকে বলবে তাকে বিয়ে করে নেব। এখন এত ভাবার কিছু নেই, তোমরা বিয়েটা ঠিক করে ফেলো। আর হ্যাঁ, কোনো আনুষ্ঠানিক কিংবা কোনো আয়োজন করার দরকার নেই, ঘরোয়াভাবে বিয়েটার আয়োজন করো, সেটাতেই খুশি হব। সে না হয় বুঝলাম, কিন্তু এত বড় বাড়ির ছেলের বিয়ে, তাকে এমন সাধারণ সাদাসিধেভাবে বিয়ে করালে কি ভালো দেখাবে? কিছু আত্মীয় স্বজন তো বলি। তা করলে করো, তবে খুব বেশি লোকজন জানাজানির দরকার নেই। ঈশান আবারও শুয়ে পড়ল, ফোন চালাতে আরম্ভ করলো। আম্মু কিছু বলতে গেলে আব্বু আম্মুর হাত ধরে সেখান থেকে নিয়ে গেল। ছেলে যেহেতু বিয়ে করতে রাজি হয়েছে, তাহলে সেটাই না হয় থাক। আবার কখন মত চেঞ্জ হয়ে যাবে তার তো ঠিক নেই। সেটা ভেবেই আব্বু আম্মু চলে গেল। তারপরে 2 দিন বাদে জানতে পারল মেয়ের পরিবার এমন করে বিয়ে দিতেও রাজি হয়েছে। ঈশানের আব্বুকে নাকি আগে থাকতেই জানতো, এইটুকু শুনেছে ছেলেটা। মেয়েটা কেমন হবে, কিরকম হবে, ঈশান তার কিছুই ভাবেনি। আব্বু আম্মুর পছন্দ হয়েছে, সেটাতেই ও চোখ বন্ধ করে সিদ্ধান্তটা মেনে নিতে চেয়েছে। আর নেবেই না বা কেন? ছেলেবেলা থেকে যা চেয়েছে সেটাই পেয়েছে, তাহলে এখন ওদের কথা আর পছন্দকে প্রাধান্য দেবে না তো? সেটা ভেবেই ঈশান ওদের হ্যাঁ বলে দিয়েছিল। কিন্তু 2 দিন বাদে বিয়ে ঠিক করার পর ঈশানের মনে হতে লাগলো যে ওর লাইফে যে আসবে কিংবা যে ওর বউ হয়ে আসবে, তাকে কি আদৌ কখনো ভালোবাসতে পারবে? মেয়েটাকেও ঠকাচ্ছে না তো? কথাগুলো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আবার পরবর্তীতে আম্মু আর বোন বোঝালো বিয়ের পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঈশান সেটা ভেবেই সিদ্ধান্ত নেয় সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, মেনে নিতে চেষ্টা করবে। মানিয়ে নিতে পারলেই নাকি জীবন সুন্দর, তাহলে মানিয়ে নেওয়ার চেষ্টা করেই দেখা যাক না জীবন কতটা সুন্দর হয়। কথাগুলো ভেবেই মনে হতে লাগে যাকে ভালোবাসতে পারবে না তাকে বিয়ে করাটা এক প্রকার ঠকানোর মতনই। ঈশানের মনে হচ্ছে মেয়েটা যখন জানতে পারবে ওর লাইফে এরকম কিছু ছিল, তখন কি ওকে ভুল বুঝবে? তারপরেও হাজারটা চিন্তা করতে করতে একটা সপ্তাহ মাঝখানে পেরিয়ে গেল। আর আজকে বিয়ের দিন ছিল, সেই জন্য মেয়ের বাড়িতেও ঈশান এসেছে। সেই জন্য সাথেও কিছু বন্ধু আর আত্মীয় স্বজন এরাই এসেছিল। ঈশান জানে না আজকে কি হবে কিংবা মেয়েটা দেখতে কেমন হবে, কিন্তু মাথায় ঘুরছে যে আব্বু আম্মুকে যেহেতু পছন্দ করেছে তাহলে ভালোই হবে। তারপরে এই বাসায় আসার পর মেয়ের আব্বু আর ভাইয়া, এমনকি মেয়ের কিছু আত্মীয় স্বজন ঈশানের সাথে কথা বলতে আসলেই ছেলেটাও স্বাভাবিকভাবেই কথা বলল। ওরাও ঈশানের সাথে বেশ অল্প সময়ের মধ্যে মিশে গেল, আর বেশ ঘরোয়াভাবেই দুজনের বিয়েটা সম্পন্ন হয়েছে। তবে ঈশান এখনও অবধি মেয়েটার মুখ দেখেনি। বোনটা বারবার বলছিল একটাবার মেয়েটাকে দেখার জন্য, তখন বলেছিল, তোর পছন্দ হয়েছে কিনা তোর ভাবিকে সেটা বল, আমার দেখা না দেখাতে কিছু আসে যায় না। তোরা পছন্দ করেছিস তার মানে ভালোই হবে। তারপরও তোর দেখার দরকার আছে। ভাবি না হয় আমাদের, কিন্তু বউটা তো তোর। পরবর্তীতে বলবি তোর বউ সুন্দরী না, তোর বউ তোর মন মতো হয়নি, এগুলো কিন্তু বলতে পারবি না। ঈশান সেদিন বোনের মুখের পাশে হাত রেখে শুধু হেসেছিল। সেই হাসিটা একটা দীর্ঘ নিঃশ্বাস থেকে বেরোনোর মতন। আর ঈশান এখন অবধি মেয়েটাকে যখন দেখেনি, তবে খাওয়া দাওয়া করে নিয়েছে। মেয়েটার পা থেকে মাথা অবধি একদম ভারী ভারী গহনা আর দামি পোশাকে মোড়ানো। বিয়েটা সম্পূর্ণ হতেই মেয়ের বাবা এসে ঈশানের পাশে বসলো। তারপরে ওর একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, আজকে থেকে তুমি আমার ছেলের মতো। একটা কথা সব সময় মনে রাখবে, তোমায় যদি কখনো কিছু প্রয়োজন হয় এই আব্বুকে অন্তত একটা বার স্মরণ করবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি জানি আমার মেয়ে যেখানে যাচ্ছে খুব ভালো থাকবে।
আর তোমার কিছুর যে প্রয়োজন হবে না, তারপরেও বাবা হিসেবে আমাকে এইটুকু করতে দিও। আমার মেয়েটা ছোটবেলা থেকে খুব সহজ সরল আর স্বাভাবিকভাবে বড় হয়েছে, তোমাদের মতো একই ফ্যামিলির। আর ওর বাবার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও কখনো কোনো অহংকার কিংবা মানুষের সাথে কোনো বাজে ব্যবহার করেনি। সব সময় একদম সাধারণ মেয়ের মতোই বড় হয়েছে। মেয়েটা বলেছে এগুলোর কোনোটাই ওর কাছে মূল্য নেই, আর সবাই নাকি সমান। আমি ওকে বড্ড আদরে মানুষ করেছি, দয়া করে আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। আর তোমার আব্বু আম্মুর কাছে আমি সবটা শুনেছি, সব শুনেই আমি বিয়েতে রাজি হয়েছি। আমি এজন্যই বিয়েতে রাজি হয়েছি, যেখানে একটা মানুষের সম্পর্কে না জেনে বিয়ে ঠিক করার থেকে তার অতীতটা জেনে বিয়ে ঠিক করা উচিত। আমি জানি তোমার সময় লাগবে, কিন্তু দিন শেষে তুমি আমার মেয়েটাকে ভালোবাসবে, সেটাও আমি খুব ভালো করেই জানি। তারপরে সেই সময়টা পর্যন্ত ওকে অন্তত কোনো কষ্ট পেতে দিও না। ও কষ্ট পেলে সেই কষ্টটা আমারও হবে। আমি সবটা জানার পরও আমার এরকম আদরের মেয়েটাকে তোমার বাড়িতে পাঠাচ্ছি। জানবে ও কষ্ট পেলে তোমার এই আব্বুটা কষ্ট পাবে। আপনি টেনশন করবেন না আঙ্কেল, আমি সবসময় চেষ্টা করব ওনাকে আগলে রাখার। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ওনাকে ভালো রাখার। আমি সব কিছু ভুলে নতুন করে সবটা শুরু করতে চাই। আপনি জেনে শুনে যেহেতু সবটা মেনে নিয়েছেন আর বিয়েটা দিতে রাজি হয়েছেন, আমি সেহেতু আপনাকে বলেই সময় নিচ্ছি। আমাকে একটু সময় দেবেন, তাড়াহুড়ো করবেন না। আপনি জানেন তাড়াহুড়ো কোনো কাজই ভালো হয় না। আমি যেটা করছিলাম সেটার জন্য আমাকে একরকম ফল ভোগ করতে হয়েছে। কথা দিচ্ছি আপনার মেয়েকে ভালো রাখবো। উনি ওনার প্রাপ্য সম্মান, মর্যাদা, এমনকি অধিকার আর ভালোবাসা সবই পাবে। তার জন্য একটু সময় লাগবে। আর হ্যাঁ, আমি আব্বু আম্মুকে বলেছিলাম আপনাকে সবটা জানাতে, কারণ পরবর্তীতে জানতে পারলে হয়তো আপনাদের খারাপ লাগতো। এসব নিয়ে দু কথা উঠতো। আমি প্রথমে বলে দিয়েছিলাম আব্বু আম্মুকে যে আমার লাইফে আসবে যে, সে যেন আমাকে বিশ্বাস করিয়ে আসে, অবিশ্বাস কিংবা আব্বু আম্মুর কথাতে না আসে। আমি আশা করি আপনি আপনার মেয়েকেও সবটা বলেছেন। ঈশান জানি না মেয়েটাকে ওর আব্বু আম্মু এসব বলেছে কিনা, তবে ঈশানের কেন জানি মনে হচ্ছে মেয়েটা সবটাই জানে, চুপচাপ আছে। তবে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা খুব সহজ স্বাভাবিক। কিন্তু দেখে বোঝা গেলেও কি মানুষ মনের ভেতরকার আমিটাকে আদৌ চেনা যায়? নীলাকে তো ঈশান বিশ্বাস করেছিল আর প্রথম দেখাতেই চিনেছিল, কিন্তু বাবা ভাইয়ের সামান্য ব্ল্যাকমেল করাতেই ওকে এমন করে ভুলে গেল। ঈশান বিয়ের সময় দেখেছে ওর ওয়াইফ অর্থাৎ যাকে বিয়ে করেছে তার সম্পর্কে সবটাই খুব মনোযোগ দিয়ে শুনেছে, কারণ পরবর্তীতে যদি মেয়েটার নামটা জিজ্ঞেস করে তাহলে হয়তো নিজেকেই লজ্জা পড়তে হবে। ভাববে যাকে বিয়ে করেছে তার নামটা অবধি জানে না, সেই জন্য ঈশান নামটা শুনেছিল। মেয়েটার নাম ইশিকা আক্তার ইস্যু। বাসা থেকে আসার সময় মেয়েটা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল, আর করবে নাই বা কেন, বড়লোকের মেয়ে, তারপরে আবার এত আদুরে যে, তাই আব্বুকে জড়িয়ে ধরে এত কাঁদছিল, যার জন্য ঈশানের মায়া হচ্ছিল। মেয়েদেরকে হয়তো বিয়ে না দেওয়া প্রথা থাকলে হয়তো পৃথিবীর সব বাবারা তার মেয়েকে সারা জীবন নিজের কাছে রেখে দিত। কথাগুলো ভেবেই ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর মানে বুঝতে পারল বাসার সামনে এসে গাড়িটা থেমেছে। যাই হোক, গাড়ি থেকে এবার আম্মু ওদের নামার জন্য ইশারা করতেই ঈশান নামলো, কিন্তু যখন মেয়েটাকে অন্য পাশ দিয়ে ঘোরালো, খুলে দিল নামার জন্য, মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ঈশান অবাক হলো, এই কি অবস্থা? এই মেয়ে কি কাল রাতে টেনশনে ঘুমায়নি? আম্মু, ইশিকা ঘুমিয়ে পড়েছে। হয়তো ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, তুমি এক কাজ করো, ওকে একটু কোলে করে রুমে নিয়ে যাও, আমি বাকি ব্যবস্থা পরে করব। মেয়েটা ঘুম থেকে উঠুক, তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। সবাই ঈশানের দিকে তাকিয়ে আছে, ঈশান মেয়েটাকে টাচ করবে কিনা সেটাই ভাবছে। এবার বন্ধুরা পাশে এসে দাঁড়াতেই ঈশান একবার ওদের দিকে তাকিয়ে নিয়ে মেয়েটাকে আলতো করে গাড়ি থেকে বের করে আনলো। তারপরে পাজা কোলে তুলতেই মেয়েটাও কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়ে ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়েছে আর গলাটা শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান রুমে চলে আসে, পেছনে পেছনে সবাই আসলো রুমে। ঈশান মেয়েটাকে রুমে শুইয়ে দিয়ে তারপরে রুম থেকে সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই ভাবল যে ঈশান বউয়ের পাশে বসে থাকবে, কিন্তু নিজেও বেরিয়ে গেল। তখন ঈশানের একটা বন্ধুর হাত ধরে বলতে লাগলো, কিরে, কোথায় যাচ্ছিস? তুই ভাবির কাছে থাক,
এটা কেমন কাজ? ভাবি যদি একা থাকতে ভয় পাস? বউ যেহেতু হয়েছে সেহেতু সবসময় আমার কাছেই থাকবে, তোদের এত টেনশন করতে হবে না। আর উনি এতটাও বাচ্চা নয় যে ভয় পাবে। মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমাতে দে। এখানে কথা বললে ওনার ঘুমের সমস্যা হবে। এখন চল এখান থেকে। ঈশান অনেকক্ষণ যাবৎ বন্ধুদের সাথে আড্ডা দিল। এর মাঝখানে ঈশানের বোন বারবার এসে দেখেছে ওর ভাবির ঘুম ভেঙেছে কিনা। আরও আধ ঘন্টা পর এসে দেখলো মেয়েটা উঠে বসে আছে। তখন ভাবির কাছে এসে ভাবির একটা হাত ধরতেই ভাবি চমকে গেল। সুইটি এবার মুচকি হেসে বলতে লাগলো, ভাবি, এত ভয় পাচ্ছ কেন? আমি তোমার ননদ। তোমার বর এখনো আসেনি যে এখনই তোমাকে আদর করতে শুরু করবে। ননদের থেকে এমন লজ্জাজনক কথা শুনে মেয়েটা কিছু বলতেও পারল না। ইশিকা মাথাটা নিচু করে নিল। তখন সুইটি ভাবির থুতনি ধরে উঁচু করে বলতে লাগলো, ওলে ওলে, আমার এত লজ্জাবতী ভাবি। ভাইয়ার সামনে এত লজ্জা পেলে ভাইয়া কি করবে বলো তো? ভাইয়া তো নিজেই লজ্জা পাবে তোমাকে এমন করে লজ্জা পেতে দেখলে। ভাবির সাথে সুইটি অনেকক্ষণ যাবৎ কথা বলল, তাকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপরে রাতে খাওয়ার সময় হতেই মেয়েটার খাবার রুমে দিয়ে গেল। তারপরে কি হয়েছে ঈশান জানে না। রুমে আসার সময় যখন আম্মু আর বোন আবারও বোঝালো ঈশান উঠে চলে আসতে যাবে, তখনই কিছু একটা মনে করে পিছনে ফিরে বলল, বলছিলাম কি আম্মু, ওনাকে কি রাতের খাবার খাইয়ে দিয়েছো? না মানে আসলে বাসায় খেয়েছে কিনা সেটাও জানি না, সেটার জন্য জিজ্ঞেস করছি আর কি। তোমাকে এত চিন্তা করতে হবে না। ও আমার আর একটা মেয়ের মতো। এত বিশ্বাস করে যে আমার ছেলেকে বিয়ে করেছে, তার প্রতি তো এটুকু খেয়াল রাখতেই হবে। আমি একটু আগে গিয়ে নিজ হাতে খাইয়ে দিয়ে এসেছি। তুমি এবার রুমে যাও। আর হ্যাঁ, শেষবারের মতো বলছি, ইশিকা কিন্তু তোমার শুধু দায়িত্ব নয়, ও তোমার বউ। শুধু নিজের দায়িত্ব ভেবো না, ভালোবাসার চেষ্টা করো। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু দ্বিতীয়বারও যে কাউকে ভালোবাসা যায় সেটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এমন কিছু করো না যার জন্য মেয়েটা কষ্ট পায়। সময় নাও, সেটা ওর কাছ থেকে চেয়ে নিও। তারপরও জোর করে কিংবা নিজেকে ওর থেকে আড়াল করে রাখার চেষ্টা করো না। মেয়েটা বড্ড বেশি সহজ সরল। আমার কথাতেই সবটা বিশ্বাস করে বিয়েতে রাজি হয়েছে। আজ হয়তো তোমার দায়িত্ব, কিন্তু কাল তোমার ভালোবাসা যেন হয়ে ওঠে। ও যেন তোমাকে কখনো অভিযোগ করতে না পারে আমার ছেলে তাকে ভালোবাসতে পারেনি। আমার ছেলে যেন এমন কোনো কাজ না করে যার জন্য মেয়েটা আফসোস করে। ঈশান একটু হাসার চেষ্টা করে রুমে চলে আসে। তারপরে এসে মেয়েটার সামনে দাঁড়ালো। ঈশানের উপস্থিতি টের পেয়ে মেয়েটা হকচকিয়ে গেল। তারপরে যখন উঠে আসলো, ঈশান বুঝে গেল মেয়েটা সালাম করার জন্য আসছে। তখন ঈশান বলতে লাগলো, ঠিক আছে, সালাম করতে হবে না, আপনি বসুন। কিন্তু আম্মু যে বলল। মেয়েটার কণ্ঠটা এতটাই মিষ্টি যেটা শোনার পর হৃদয়ে শীতল স্রোত বয়ে গেল। ঈশান ভাবতেও পারেনি যে মেয়েটার কণ্ঠটা এত মিষ্টি হবে। কিছুক্ষণ ধরে মেয়েটার ওই কণ্ঠস্বরটা বুকের ভিতরে কেমন দ্রিম দ্রিম করে বাজতে লাগলো। আর বারবার মনে হতে লাগলো এই কণ্ঠটা সারা জীবন ধরে শুনতে। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, একটু হাসার চেষ্টা করে বলল, তো আম্মু আর কি কি বলেছে? আম্মু অনেক কিছু বলেছে, সেটা আপনাকে বলা যাবে না। আস্তে আস্তে আপনি নিজেই বুঝে যাবেন। ঈশান বেডে বসতেই মেয়েটা হাত মোচড়াতে লাগলো। তখন ঈশান পকেট থেকে একটা বক্স বার করলো। মেয়েটার সামনে খুলে ধরতেই দেখলো একটা রিং। ও কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান তখন বলতে লাগলো, আপনার বোধহয় পছন্দ হয়নি তাই না? তাড়াহুড়ো করে বিয়ে তো, তাই আর আমি চাইনি কখনো অনুষ্ঠান করতে, সেজন্য। মেয়েটা ডান হাতটা এগিয়ে দিয়ে তারপরে অনামিকা আঙুলটা উঠিয়ে দিতেই ঈশান আংটিটা পরিয়ে দিল। মেয়েটা কিছুক্ষণ ধরে ওইভাবেই হাতটা রাখলে ঈশান বলতে লাগলো, ঠিক আছে, আর যদি পছন্দ না হয় পরবর্তীতে না হয় আবার নতুন তৈরি করে দেব, কেমন? স্বামীর দেওয়া প্রত্যেকটা জিনিসই স্ত্রীর কাছে মূল্যবান। আমি দেখেছিলাম রিংটা, আসলে অনেক সুন্দর, সেই জন্যই আর কি। আপনি এরকম ভাববেন না। ঠিক আছে, এখন এক কাজ করুন, এত ভারী ভারী গহনা আর পোশাক পরে তো আর ঘুমাতে পারবেন না, সেটা আমি দেখে বুঝতে পারছি। আপনার যে খুব অস্বস্তি ফিল হচ্ছিল সেটা বিয়ের সময় থেকে আমি খেয়াল করেছি। আর কি কি খেয়াল করেছেন?
কেন, নিজের বউকে কি খেয়াল করা যাবে না? ভালো না বাসলো দোষ হবে, আর বাসলো দোষ। তাহলে এখন থেকে শুরু করছেন? হুম হুম। চেষ্টা তো করব, জানি না কতটুকু বাঁচতে পারবো। আমাকে একটু সময় দিবেন প্লিজ। মেয়েটা মাথা নেড়ে উত্তর দিল। তারপরে ঈশানকে নিজেই রিকোয়েস্ট করলো 2 রাকাত নফল নামাজ পড়ে নেওয়ার জন্য। ঈশান কোনো প্রকারের বারণ করলো না। ঈশানের না হয় স্বপ্ন আশা সব কিছু ভেঙে চুরে গেছে, কিন্তু মেয়েটার তো স্বপ্ন থাকতে পারে। সেই স্বপ্নটাও কোনোভাবেই ঈশান ভেঙে দিতে পারে না। এটা ওর অধিকার কিংবা দায়িত্বের কর্তব্যের মধ্যে পড়ে না। মেয়েটার প্রতি অন্যায় করা হবে। যে মেয়েটা ওর আব্বু আম্মুর কথাতে সবটা জানার পরেও বিয়ে করেছে, সে আসলেই কোনো সাহসী মেয়ে। না হলে এরকম একটা ভেঙে চুরে যাওয়া আর এলোমেলো হয়ে যাওয়া ছেলেকে কেই বা বিয়ে করতে চাইবে? ঈশিকা জানে ছেলেটা ওকে খুব সহজে ভালোবাসতে পারবে না। ঈশান মেয়েটার সাথে নামাজ পড়ে তারপরে বেডে আসলো। মেয়েটা এখনও বসে আছে সেখানেই। ঈশান গিয়ে হাত ধরে ওকে বেডে এনে বসতে দিতেই মেয়েটা বসে রইল। তখন ঈশান বলতে লাগলো, নিন এবার শুয়ে পড়ুন, অনেক দখল গেছে সারাদিন আপনার উপর দিয়ে। অনেকক্ষণ বসেছিলাম দেখছি, আবার রুমে এসেও দেখলাম বসে আছেন। শুয়ে পড়বো মানে? আজকে না আমাদের বাসরাত, তাহলে শুয়ে পড়বো কেন? কারণ এখন আমাদের মাঝে কিছু হবে না। আপনি যদি ভেবে থাকেন আর 10টা পুরুষের মতো আমি ঠিক একই কাজ করব, একজনের রাগ আপনার উপর দেখাবো কিংবা এখনই আপনার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করব, তাহলে সেটা ভুল। সময় নিয়েছি তার জন্য কিছুটা সময় দিন, কিন্তু মন থেকে যেটা আসবে না সেটা জোর করে করলে তৃপ্তির থেকে তিক্ততা বেশি মনে হবে। তাই অন্তত এখন আর এসব নিয়ে ভাববেন না। ঈশিকা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। এর মাঝে ঈশান খেয়াল করল মেয়েটা ঘোমটা ফেলে দিয়েছে। ওকে মুখটা দেখানোর জন্যই হয়তো ফেলেছে। ডিম লাইটের আলোতে ঈশানের মনে হচ্ছিল একটা পরী ওর সামনে বসে আছে। আর আব্বু আম্মু বোন যে পরিমাণে বর্ণনা দিয়েছিল, মেয়েটা তার থেকেও অনেক বেশি সুন্দরী দেখতে। আর সুন্দরী বললে ভুল হবে, একদম একটা অপ্সরীর মতো। ঈশানের মনে হচ্ছে যদি এভাবে কষ্ট না পেত আর মানসিকভাবে ভেঙে না যেত, তাহলে হয়তো ও নিজেই এই মেয়ের প্রেমে পড়ে যেত। কারণ এই মেয়ে তো দেখতে একদম আগুনের মতো সুন্দরী। নির্ঘাত যদি ওর সাথে আগে দেখা হতো, তাহলে হয়তো আজকে নিশানের রাতে ঘুম হতো না। আর সেই মেয়েটাই ওর বউ। ঈশানের নিজেকে ভাগ্যবান বলে মনে করা উচিত কিনা জানি না, তবে এত সুন্দরী আর সহজ সরল একটা মেয়ে ওর বউ হবে সেটা সে কল্পনাও করেনি। ঈশানের কথাতে ঈশিকা শুয়ে পড়ে। ঈশান উল্টো দিক ফিরতে গেলেই মেয়েটা বলতে লাগলো, আয় যে মিস্টার, সারা জীবন দেবদাস হয়ে থাকার ইচ্ছে আছে নাকি? আমার দিকে ফিরুন। ঈশান ঈশিকার কথাতে ওর দিকে ফিরতেই মেয়েটা এবার যেটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। কারণ মেয়েটা ছেলেটার একটা হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বালিশের উপরে মাথা রেখে বলতে লাগলো, সারা জীবন ভেবে এসেছি বিয়ের পর স্বামীকে ভালোবাসবো, তাকে বিয়ে করে তার সাথে সারা জীবন কাটিয়ে দেব, কিন্তু আমার কপালে এরকম একটা নিরামিষ জামাই জুটবে সেটা ভাবিনি। কিন্তু আপনি তো জেনে শুনেই আসলেন, না জেনে তো আর আমাকে বিয়ে করেননি, তাই না? বিয়েটা এই জন্যই করেছি, আপনার সম্পর্কে জেনে শুনে হয়তো বিয়েটা করলে আপনি আর যাই হোক আমাকে ঠকাবেন না। আমি জানি আপনার দায়িত্ব কর্তব্য এখন, কিন্তু আপনার ভালোবাসতে সময় লাগবে। তার মানে এই না যে সারা জীবন সময় লাগিয়ে দিবেন এই ভালোবাসাটা দিতে। দিন শেষে আমি যদি না থাকি, তাহলে পরবর্তী আপনি কাকে ভালোবাসবেন? এসব কথা বলতে হয় না, এমন কথা যেন আর কখনো না শুনি। ঠিক আছে, বলবো না, কিন্তু আপনি আমার দিকে ফিরে শুবেন। আর হ্যাঁ, আমি আপনার এই হাতটা জড়িয়ে ধরে রাখবো। আমি জানি যদি এখন বলি আপনার বুকে মাথা রাখবো, আপনি সেটা করতে চাইবেন না, আর জোর করে করলে আপনার ভালো লাগবে না। তাই আমি প্রত্যেক দিন আপনার এই হাতটা জড়িয়ে ধরে ঘুমাবো। প্লিজ বারণ করবেন না। ঈশান ঈশিকার হাতের উপরে অন্য হাতটা দিয়ে ঈশিকার হাতের উপরে আলতো করে আঘাত দিয়ে একটু মুচকি হাসল। মেয়েটা ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুমের মাঝে ঈশান একটু বাদেই বুঝতে পারল এটা ওর দিকে এগিয়ে আসছে। ঈশান চোখ খুলে দেখল মেয়েটা ঘুমিয়ে আছে, তবে ঘুমের ঘোরেই ওর দিকে এগিয়ে এসে একদম বুকের মধ্যে গুটিসুটি মেরে নিজেকে গুটিয়ে নিল। মেয়েটা 2 হাতে ঈশানের গলাটা জড়িয়ে ধরেছে। ভেবেছিল মেয়েটা প্রথমেই মজা করছে, কিন্তু পরবর্তীতে
ওর এইরকম বাচ্চা সুলভ আচরণই বুঝতে পারল মেয়েটা এখন ঘুমোচ্ছে। যাই হোক, রাতটা কোনো রকমে কেটেছে। পরদিন সকালে ঈশান ঘুম থেকে অনেক আগেই উঠেছিল। ইশিকা এখন ওকে জড়িয়ে ধরে রেখেছে। আগের মতোই মেয়েটা হয়তো নিজেই লজ্জায় পড়ে যেত। যদি জানতে পারত যে ও ঈশানকে জড়িয়ে ধরেছে, তাহলে নিজেই লজ্জা পেত। আর মিনিট 10 পরে ইশিকার ঘুম ভাঙতেই উঠে ঈশানকে নিজের এতটা কাছে দেখে তাড়াহুড়ো করে উঠে বসলো। তারপরে খেয়াল করলো বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরে গেছে। তাড়াহুড়ো করে মেয়েটা বুকের আঁচলটা দিয়ে লজ্জায় তাড়াহুড়ো করে দৌড়ে এক প্রকার ওয়াশরুমে চলে যায়। ঈশান ফিক করে হেসে ফেলল মেয়েটার এরকম কর্মকাণ্ডে। কাল রাতেই জামাই জামাই করে পাগল হচ্ছিল, এখন আবার সেই জামাইয়ের সামনেই এরকম কিছু হতেই লজ্জা পাচ্ছে। প্রথমবার তাই হয়তো। ঈশান বেডে বসে ফোন চালাতে আরম্ভ করলো। একটু বাদে ইশিকা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কিন্তু এ কি, মেয়েটা শাড়ি পরেনি কেন? মেয়েটা এগিয়ে এসে ঈশানের সামনে শাড়িটা এগিয়ে দিল। মেয়েটার লজ্জা মাখা মুখে ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। একদম পুতুলের মতো লাগছে দেখতে। ঈশান বারবার ভাবছে এই মেয়েটার সৌন্দর্যটা এতটাই গভীর যে ও যদি অন্য কাউকে ভালো না বাসত আর এমন করে কষ্ট না পেত, তাহলে হয়তো এই মেয়েটার প্রেমে পড়ে যেত প্রথম দিনই। মেয়েটা কালো কালারের শাড়িটা এগিয়ে দিয়েছে দেখে ঈশান যখনই প্রশ্ন করতে যাবে তার আগেই ইশিকা বলতে লাগলো, শাড়ি পরতে পারি না, আমাকে পরিয়ে দিন না। শাড়ি পরতে পারেন না? তার জন্য এক কাজ করতে পারেন, শাড়িটা না পরলেই হতো। বিয়েটা এমন করে হয়নি যে আজ শাড়ি পরতেই হবে। উফ, আপনি আমাকে আপনি করে কেন বলছেন? তুমি করে বলতে পারেন না? ধ্যাত। ঠিক আছে, তুমি করে বলবো, কিন্তু এখন যাও, অন্য কিছু পরে আসো। বিয়ের পর শাড়ি না পরলে মেয়েদের ম্যাচুরিটি প্রকাশ পায় না। আমাকে শাড়ি পরিয়ে দিন। কিন্তু আমি শাড়ি পরিয়ে দিতে গেলে যদি দুষ্টুমি করি, আপনি শিওর তো যে আমি শাড়ি পরিয়ে দিলে আপনার লজ্জা লাগবে না? যদি লজ্জা না লাগে তাহলে ট্রাই করে দেখতে পারি। আমি আমার কিউট ননদের থেকে শুনে নিয়েছি আপনি ভালো শাড়ি পরাতে জানেন। এত নাটক করতে হবে না। আসুন না, শাড়িটা পরিয়ে দিন। একটু বাদই হয়তো কেউ চলে আসবে, আর এই অবস্থায় আছি। যদি কেউ দেখে ফেলে তাহলে আমাকে লজ্জায় পড়তে হবে। ঈশান উঠে ইশিকার সামনে আসলো। একবার হাতের দিকে তো একবার পেটের আরেকবার মুখের দিকে খেয়াল করে দেখল। মেয়েটার হাত থেকে নিয়ে শুরু করে পুরো শরীর আর মুখটাও একই রকম, একদম সাদা ফর্সা। মনে হচ্ছে হালকা টোকা দিলেও কিংবা একটু আঘাতেই মেয়েটার স্কিন থেকে রক্ত বেরিয়ে আসবে। ঈশানের আজকে বারবার মনে হচ্ছে মেয়েটা হয়তো ওর কপালে ছিল, না হলে এত সুন্দরী বউটা ওর পাওয়ার তো কথা না। যেখানে কেউ একজন ওকে এমন করে ঠকালো, যেখানে এত সুন্দর একটা বউ পাবে আর সে কিনা অন্য কাউকে ভালোবাসেনি। ঈশান সেটা ওর কথাতেই কালকে বুঝে গেছে। মেয়েটা সহজ, বেশ স্বাভাবিক। আপাতত লজ্জা পেলে আবার পরক্ষণে নিজেই সেখান থেকে চলে যায়। ঈশান ইশিকার হাত থেকে শাড়িটা নিল। ঈশান যখনই ওকে শাড়িটা পরাতে আরম্ভ করবে তখনই খেয়াল করলো মেয়েটা বারবার নিজের বুকের উপরে নিজেই হাত রাখছে। মেয়েটার এমন কর্মকাণ্ডে ঈশান ফিক করে হেসে ফেলল আর বলল, এতই যদি লজ্জা লাগে তাহলে এরকম জোর জবরদস্তি করে মনের বিরুদ্ধে গিয়ে আমার কাছে আসলে কেন শাড়ি পরতে? আজ বাদে কাল পরে দিতাম। সময় নিয়েছেন জানি, আপনার সেই সময়টা যে কখনো আসবে না। আমি জোর করে কাছে না আসলে, আপনাকে বারবার এসব না করালে আপনি যে আমাকে ছুঁয়েও দেখবেন না সেটা আমি ভালো করেই জানি। কিভাবে জানলে? আগে তো আমাদের কখনো দেখা হয়নি। আপনার এরকম নিরামিষ জাতীয় কথা শুনেই বুঝতে পারছি। এখন কথা না বলে শাড়িটা পরান তো। ঈশান শাড়ি পরাতে আরম্ভ করলেও একে একে শাড়িটা প্রথমে গুজে দিয়ে তারপরে কুচিটা ধরিয়ে দিয়ে ওর সামনে বসে পড়ল। ঈশান কুচিটা ঠিক করছে, অন্যদিকে ইশিকা ওর দিকে তাকিয়ে থেকে দেখছে। মেয়েটা সেই থেকে ঈশানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঈশান যখনই একবার ওর দিকে তাকাতে নিল ঠিক তখনই নাভির দিকে নজরটা পড়তেই যেন সবটা এলোমেলো হয়ে যাচ্ছিল। কারণ নাভির পাশে ওই বিউটি স্পটটা, যেখানে ছোট্ট তিল বললেই চলে, দেখতে অসম্ভব রকমের কিউট লাগছে। অন্য কোনো পুরুষ হলে হয়তো এতক্ষণে নিজেকে কন্ট্রোললেস করে ফেলতো আর মেয়েটার সাথে যা খুশি তাই করে ফেলতো। তবে হুটহাট করে ঈশান নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিংবা মেয়েটাকে বলা কথা ভঙ্গ করবে তেমনটা নয়।
ঈশান স্বাভাবিকভাবেই চোখ জোড়া ফিরিয়ে নিল। তখন ইশিকা বিড়বিড় করে বলল, নিরামিষ একটা। মেয়েটার এমন ধারা বিড়বিড় করে কথা বলাগুলো ঈশান স্পষ্ট শুনতে পেল। তারপরে আবার চোখ তুলে তাকিয়ে ফিক করে হেসে বলতে লাগলো, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় ইশিকা। জানি জানি, সেই জন্য 27 বছর অপেক্ষা করলাম। আর অপেক্ষা করে যাকে পেলাম সে একদমই আমাকে ভালোবাসতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। যদি আগেই সবটা জানতেন তাহলে বিয়েটা কেন করেছিলেন? আপনার তো উচিত ছিল অন্য কাউকে বিয়ে করে নেওয়া। আপনি জানতেন আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না, তাহলে কেন মনের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করলেন? কারণ একটাই, আপনার জায়গায় অন্য কাউকে না জেনে না শুনে বিয়ে করার থেকে আপনার সম্পর্কে সবটা জানি তাই বিয়ে করেছি। না জেনে ঠকার থেকে জেনে বুঝে ঠকে যাওয়াটা অনেক ভালো, সেজন্যই ঠকলাম। এখন কথা না বলে বাকি কাজটা শেষ করুন। মেয়েটার শরীর থেকে অদ্ভুত রকমের একটা স্মেল আসছে, যেটা এসে ঈশানের নাকে লাগছে। শাড়ির কুচিটা ঠিক করা হয়ে গেলে উঠে এসে এবার ওর হাতে কুচিটা ধরিয়ে দিল। তখনই মেয়েটা বিড়বিড় করে আবারও বলল, কি ছেলে রে বাবা, একদম নিরামিষ। অন্য কেউ হলে এতক্ষণে দুষ্টামি করতে আরম্ভ করে দিত, আর এই ছেলে কি না আমাকে ভালো করে দেখছেই না। ঈশানের ইচ্ছে করছিল মেয়েটাকে জড়িয়ে ধরে জোরে সরে একটা চুমু খেয়ে নিতে। ইশিকার এত আদুরে কণ্ঠে কথা বলে, আর তার উপরে এত মিষ্টি ওর কণ্ঠটা, মনে হয় যে সব সময় ওর কথাগুলোই শুনবে সামনে থেকে। শ্বশুরবাড়িতে আসা যাওয়া থেকে শুরু করে বিয়ের বাদবাকি ফর্মালিটি পূরণ করতেই 1 সপ্তাহ কেটে গেল। ঈশানদের অনেক আত্মীয় স্বজন তাদের বাসায় ইনভাইট করেছিল। মেয়েটাকে নিয়ে এদিকে ওদিকে ঘুরতে গিয়েও আরও বেশ কয়েকদিন সময় পেরিয়ে গেছে। এর মাঝেই ঈশান খেয়াল করেছে মেয়েটা বড্ড বেশি ঘুমকাতুরে, যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে। বিশেষ করে গাড়িতে গাড়িতে থাকলেই কেমন যেন ওর পাশেই ঘুমিয়ে পড়েছে। বিয়ের পর থেকে ইশিকা যখন ওর পাশেই ঘুমিয়েছে ততবার মেয়েটা ওকে হাত দিয়ে জড়িয়ে ধরেছে, আর না হয় ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়েছে। মেয়েটার এমন হঠাৎ কর্মকাণ্ডের জন্য ঈশান মাঝে মধ্যেই নিজেকেই সবার সামনেই লজ্জা পড়েছে। সব জায়গায় ঘোরাঘুরি করে শেষে বাসাতে এসে দুজন আজকে খাওয়া দাওয়ার পর দুজনেই রুমে এসেছে। ঈশান রুমে এসে আধশোয়া হয়ে বসতেই ইশিকা একবার ওর দিকে তাকিয়ে থেকে তারপরে শাড়ি গোছানোতে মনোযোগ দিল। ঈশান বুঝতে পারে যখন মেয়েটার আশেপাশে থাকে ও প্রচণ্ড পরিমাণেই লজ্জা পায়, কিন্তু এত লজ্জা কী জন্য পায় সেটাই বুঝতে পারে না। ঈশানের মনে হলো ইশিকাকে প্রশ্নটা করা দরকার, তাই আর চুপ করে থাকলো না। আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? এরকম যেখানে সেখানে ঘুমিয়ে পড়ো কেন? এটা কি ছোটবেলা থেকে অভ্যাস নাকি এটাই নতুন হলো বিয়ের পর? না, গাড়িতে থাকলে ঘুম চলে আসে। আচ্ছা, আপনাকে কি ঘুমের মাঝে খুব বিরক্ত করি? বিরক্ত করো না, তবে লজ্জায় ফেলে দাও। মানে আপনাকে আবার কিভাবে লজ্জায় ফেললাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিভাবে ফেলে বলবো? সবার সামনে জ্যাপটে জড়িয়ে ধরো, হাত জড়িয়ে ধরো, আবার বুকের মধ্যে মুখ গুছে দাও, একদম বাচ্চাদের মতো কর্মকাণ্ড করো। ঘুমের ঘুরে রাতের বেলা করলে ঠিক আছে, কিন্তু সবার সামনে এরকম করলে লজ্জা লাগে না বলো? এখন বলবেন আপনার বউ আপনাকে একটু সামান্য জড়িয়ে ধরার সুযোগও রাখে না, তাই না? ইশিকা কথাগুলো বলেই মুখটা কালো করে ফেলল আর বিড়বিড় করতে লাগলো। ঈশান খেয়াল করেছে ইশিকার এটা একটা বদ অভ্যাস, নিজে নিজেই বকবক করতে থাকে। ঈশান চুপচাপ ইশিকার মুখের দিকে তাকিয়ে রইল, কারণ মেয়েটার এমন ফুলিয়ে রাখা গালটাকে টেনে দিতে ইচ্ছে করছে। ইচ্ছাটাকে আর ধরে রাখতে পারল না ঈশান। যদি মেয়েটা একটু হাসলে বেশ সুন্দর লাগে বউটাকে। ঈশান উঠে আসলো বেড থেকে, তারপরে মেয়েটার গালটা সত্যিই টেনে দিল। ইশিকা চোখ বড় বড় করে ছেলেটার দিকে তাকালে ঈশান হেসে বলতে লাগলো, অবশ্যই পারো, তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না কেন? আমি তোমাকে কখনো বাধা দিইনি শিখা। ঘুমের মাঝে যখন জড়িয়ে ধরো তখন আমি তোমাকে নিজেই বুকে জায়গা করে দিয়েছি। ভালোবেসে করেননি, এটা অধিকার ভেবে করেছেন, আমি খুব ভালো করেই জানি। তো তুমি কি তোমার অধিকারটা এখনই চাইছো? যদি বলি হ্যাঁ, আমি তো চাইনি যে আপনি বিয়ের প্রথম রাতে আমার থেকে সময় নেন কাছে আসতে। আমি কি আপনাকে বারণ করতাম নাকি? ঈশান মেয়েটার গালের পাশে হাত রাখলো, বোঝানোর জন্য একটু আদরে সরে বলতে লাগলো, দেখো ইশিকা, জোর করে কাছে আসলে কিংবা তাড়াহুড়ো করে কিছু হলে তাতে পরবর্তীতে তোমার মনে হতো যে এজন্যই বোধহয় আমি বিয়েটা করেছি। তুমি হয়তো এরকমটা ভাবতে না।
আমি মেনে নিলাম, কিন্তু পৃথিবীতে অন্য আর সব মেয়ে তো এক নয়, সবাই এরকমটাই ভাবে। তাই আমি জোর করে আসিনি। আর ফিজিক্যালি ইন্টিমেট বা তৃপ্তিটা তখনই আসে যখন মানুষটা ভালোবেসে কাজে আসে। আমি তোমাকে জোর করে ভালোবাসলে সেটা তোমার ভালো লাগলেও আমার কাছে লাগবে না, তাই আসিনি। যখন মন থেকে ইচ্ছে হবে, যখন মনে হবে এখন আমার তোমাকে খুব করে কাছে চাই, তখন আমি কাছে আসবো, নিজের মতো করে ভালোবাসবো। সেদিন তুমি বাধা দিল, আমি তোমাকে দূরে সরে যেতে দিব না। ইশিকা লজ্জা পেল। চলে যেতে নিলে ঈশান ওর হাতটা ধরে ফেলল। মুচকি হেসে আবারও মেয়েটার গালের পাশে হাত রাখতে গেলে ইশিকা ওকে জাপটে জড়িয়ে ধরল। ঈশান ভাবতে পারেনি মেয়েটা হঠাৎ করেই বিয়ের কয়েকটা দিনের মাথাতেই এমন একটা কাজ করবে। তবে ঈশানের কেমন যেন মনের ভিতরে প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে এই মেয়েটার সাথে যদি ওর আগে দেখা হতো তাহলে সত্যি সত্যিই একে ভালোবাসতো, একেই বিয়ে করে নেওয়ার চেষ্টা করত। অন্তত আর যাই হোক ঠকে যেতে তো হতো না। ঈশান বুঝতে পারল নিঃশ্বাস নিচ্ছে ওর এরকম লজ্জাজনক কথা শুনে। এইরকম কথা বলার কারণে নিজেকে সামলে রাখতে পারছে না ইশিকা। ঈশানও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটাকে আশ্বস্ত করার জন্য এক হাত পিঠে আর এক হাত মাথায় রেখে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এখনই এত লজ্জা? আর যদি সত্যি কাছে আসতাম তাহলে কি হতো ইশিকা? জানি না, তবে এটা শিওর যে চোখ বন্ধ করে রাখতাম। ঈশান আবারও হাসল, মেয়েটাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। তারপরে আবার নিজেই লজ্জা পেয়ে ছেড়ে দিয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। গত 1 মাস যাবৎ মেয়েটার এরকম পাগলামি দেখছে ঈশান। বিয়ের 8ম দিনের মাথা থেকেই রান্নাঘরে গিয়েছে ইশিকা। শাশুড়ির কাছে জোর করে রান্না করতে চেয়েছে। আম্মু একবার বারণ করলে পরবর্তীতে ইশিকা কান্নাকাটি জুড়ে দিয়েছে, গাল ফুলিয়ে রেখেছে। তখন ঈশান বলেছিল, শোনো, আম্মুর তো রান্না করতে ভালো লাগে আর বাসার অন্য কোনো কাজ করে না। এখন বয়স হয়ে যাচ্ছে, বুঝতে তো পারছো, সেজন্য কাজ করে। আর তুমি তো অনেক আদরের মেয়ে, সেজন্য তোমাকে কোনো কাজ করতে দেয় না। তোমার আব্বু আম্মুকে বলে এনেছে সেজন্য। আচ্ছা, তুমি এক কাজ করতে পারো, তুমি আমার জন্য চা কফি আর আমি যখন নাস্তা করি তুমি আমার নাস্তাটা তৈরি করতে পারো। আমি আম্মুকে বলে দিব, কেমন? এখন গাল ফুলিয়ে রেখো না। শুধু এইটুকুই। কেন, হাজব্যান্ডের জন্য এটুকু করতে ভালো লাগবে না? ঠিক আছে, করতে হবে না, তুমি অন্য কারোর জন্য রান্না করো। এই না, এমন করে বলবেন না। আপনার জন্য কিছু করতে পারলে আমারই ভালো লাগবে। সবই বুঝতে পারছি, কিন্তু এই আপনিটা বাদ দিতে হবে, তুমিতে আসতে হবে। আমাকে দিয়ে জোর করে তুমি বলিয়েছ, তাহলে তুমি কেন এখন আপনি করে বলো? লজ্জা লাগে সেজন্যই বলতে পারি না। আর জোর করবেন না তো, যদি কখনো ইচ্ছে হয় তাহলে বলবো। তাহলে এখন তো তোমার মতো করে জবাবটা দিতে হয় আমাকে। মানে? তুমি প্রত্যেকটা কথাই বলো না যে তোমার কখনো সময় হবে না আর ইচ্ছাটাও কখনো হবে না। তুমি যদি এরকম আপনি করে বলে আমাকে দূরে আর পর করে দাও তাহলে কেমন হবে বউ? ইশিকা এসে ঈশানের পাশে বসলো। তারপরে হঠাৎ করেই ওর একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ঈশান চুপ করে আছে, ভাবছে। মেয়েটা ওর নিজে কাছ থেকেই কাছে আসতে শুরু করেছে। ঈশান জানে ইশিকা ওকে ভালোবাসে, তারপরেও কেন জানি মেয়েটাকে নিজের করে নিতে পারে না। একটা মাসে ঈশান দেখেছে ইশিকা প্রত্যেকটা রাতে ওকে জড়িয়ে ধরে ঘুমায়। ঈশান অনেকবার না চাইতেও ওকে জড়িয়ে ধরেছে। পরের দিন সকালে মেয়েটা নিজেই লজ্জা পায়। এর মাঝে কয়েকবার করে শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর শাশুড়ি অনেক আদর আপ্যায়ন করেছে, একদম ছেলের মতো ভালোবেসেছে। বারবার বলেছে ওর কি চাই। ঈশান তখন বলেছে যখন প্রয়োজন হবে তখন চেয়ে নেবে। তাছাড়া আব্বুর কম কিছু নেই যে ওকে শ্বশুরবাড়ি থেকে কিছু নিতে হবে। আম্মু চেয়েছিল একটা মেয়ের মতন বউ আনতে ছেলের জন্য, তাই পেয়েছে। আজকালকার যুগে যেখানে একটা ভালো মেয়ে পাওয়াই কষ্টকর, সেখানে শ্বশুরবাড়ি থেকে এত দামি কিছু পাওয়ার আর কি চাওয়ার থাকতে পারে। কথাগুলো ঈশান মাঝে মাঝেই ভাবে, হয়তো এমন কোনো ভালো কাজ করেছিল জীবনে যার জন্য এরকম একটা সুন্দরী আর ভালো মেয়েকে বউ করে পেয়েছে। ইশিকা ঈশানের মুখের উপর দিয়ে কখনো কথা বলা তো দূরে থাক, বিয়ের পর থেকে আজ অবধি মুখ ফুটে কোনো কথাও বলে দেখেনি। ওর এটা চাই ওটা চাই। মেয়েটা নিজে থেকেই চুপচাপ থাকে আর সব সময় ঈশানের আশেপাশেই ঘুরঘুর করতে থাকে।
ঈশান বাসাতে থাকলে একের পর এক জিজ্ঞেস করতে থাকে কি খাবে না খাবে। অন্যদিকে মেয়েটা বাসাতে আসার পর থেকেও বোন আর আম্মুর থেকে জেনে নিয়েছে ছেলেটা কি কালার পছন্দ করে, কি করলে পছন্দ করে না, সবটা। মেয়েটাও ঠিক সেই কালার অনুযায়ী ম্যাচিং করে শাড়ি পরে। বিয়ের পর থেকে মেয়েটা সব সময় শাড়ি পরে, কিন্তু প্রায়ই ওকে পরিয়ে দিতে হয়। ঈশান এর মধ্যে বুঝতে পেরেছে ঈশিকা শাড়ি পরতে পারে, তারপরে ঈশানের পড়াতে হয়। এই জন্য কারণ মেয়েটা নিজে থেকে ওকে পড়াতে বলে। একটা মাস এদিকে ওদিকে ছুটে বেরিয়েছে। শেষে আব্বুর কথা মতো অফিসে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। ঈশান জানে ঈশিকা মুখ ফুটে কিছু বলতে পারে না, ওর হাজবেন্ড কিছু করে না, সেই জন্যই চুপ থাকে সব সময়। এর মাঝে একদিন ঈশান দেখেছে আম্মু ঈশিকাকে বলেছিল ঈশানকে অফিসে যাওয়ার কথা বলতে। তারপরেও মেয়েটা ঈশানকে এসব কথা বলেনি। তোমাকে নাম্মু বললো আমাকে অফিসে যাওয়ার জন্য বলতে, তাহলে সেটা তো আমাকে বললেন না ঈশিকা। আপনি আমার হাজবেন্ড, কি করলে ভালো হবে বা হবে না সেইটুকু জ্ঞান বুদ্ধি আপনার কাছে আছে, তাই আমি আপনাকে জোর করে কিছু করতে বলবো না। আপনার যেটা ভালো মনে হয় করবেন। দিন শেষে এইটুকুই চাই, আপনি আমাকে ভালোবাসেন, আমার আর কিচ্ছু চাই না। মেয়েটার এই সহজ সরল স্বভাবটা যেন সব সময় থাকে। ঈশান সেটাই চায়। আদৌ থাকবে কিনা জানি না, তবে একটা সময় হয়তো ওর ভালোবাসা না পাওয়ার জন্য অভিযোগ আর অভিমান করবে। এটাই স্বাভাবিক, মানুষ তো খুব বেশি দিন ভালো কিছু মনে থাকে না। ঈশান অফিসে আসলো, এসেই অপেক্ষা করতে লাগলো। আধ ঘন্টা পেরিয়ে গেলেও মেয়েটা কল করছে না। ঈশান নিজে থেকেই কল করলো। ওপাশ থেকে ঈশিকা সালাম দিলে ঈশান বলল, আচ্ছা, আমি অফিসে এসে পৌঁছেছি কিনা একটা বারও তো সেটা জানতে চাইলে না, অন্তত একটা বার কল তো করতে পারতে। আমি এই জন্যই কল করিনি যেন আপনি নিজে থেকে কলটা করেন। আর সব সময় আমাকে কেন কল করতে হবে? আপনি নিজে থেকে করে বলতে পারেন না? আর আমি কি যাওয়ার সময় আপনাকে বলিনি পৌঁছে ফোন দিবেন? তাও তো বলেছো, কিন্তু আমিও তো চাই আমার বউরা সব সময় আমার খেয়াল রাখুক। সেটার তো রাখি, বাসায় থাকতে তো সব সময় আপনার আশেপাশে থাকি। এমন তো না যে আপনাকে ইগনোর করে। আপনাকে আমি সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করি, আর আপনি কি না? হ্যাঁ, আমি কি? না, কিছু না। শোনো, সময় মতো খাওয়া দাওয়া করে নেবে, আম্মুর আর বোনের সাথেই থাকবে। একা একা লাগলে কল করো, আর যদি খুব বেশি মন খারাপ হয় তো আম্মুকে বলো ঘুম পাড়িয়ে দিতে, আম্মু খুব ভালো ঘুম পাড়িয়ে দিতে পারে। ঈশিকা শুধু হ্যাঁ বা না বলে উত্তর দিল। ঈশিকা ঈশানকে কিছু একটা বলতে চায়। প্রতিদিনের মতো সন্ধ্যের মুখেই বাসায় ফিরল ছেলেটা। অন্যদিন তো অফিস থেকে ফেরে না, কিন্তু আজকে ফিরল, তাই তো হলো। আসার সময় অবশ্যই ঈশিকার পছন্দের কিছু কালো গোলাপ নিয়ে এসেছিল। এর মাঝখানে ঈশিকার 2টা ফ্রেন্ডের সাথে ঈশানের দেখা হয়েছিল ওদের বিয়ের দিন। তারপরে যখন ওদের সাথে দেখা হয় তখন ঈশান একজনের নাম্বার নিয়েছিল। তারপরেই ওই মেয়েটাকে জিজ্ঞেস করে ঈশিকা কি পছন্দ করে না করে। সেখান থেকেই জানতে পেরেছে ওর পছন্দের কিছু গোলাপ ফুল আর কিছু চকলেট নিয়ে এসেছে। মেয়েটা যে এই সামান্য জিনিসগুলোতে এতটা খুশি হবে ঈশান ভাবেনি। বোনকেও চকলেট দিল, তবে ফুলগুলো ঈশিকার জন্য রুমে নিয়ে আসে। এসে দেখে মেয়েটা আধশোয়া হয়ে বসে আছে। ওকে দেখে ধর ফরিয়ে উঠে বসে। তারপরে উঠে যেতে নিলেই ঈশান তখন ওর হাত ধরে টেনে নিচের সামনে এনে দাঁড় করায়। ঈশিকা অবাক চোখে তাকালো। ঈশান ওর গালের পাশে রেখে একটু মুচকি হাসে, তারপরে হুট হাট করে ওর কপালে একটা চুমু খেলো। ঈশিকা ছেলেটার এই আদরের কারণটা জানতে পারল না, তবে চোখ জোড়া বন্ধ করে নিল। মেয়েটা এক হাতে ঈশানের শার্টের কলারটা আর এক হাতে নিজের শাড়িটা খামচে ধরল। ঈশান ফুল আর চকলেটগুলো ঈশিকাকে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, নাও, এগুলো তোমার পছন্দের, দেখো পছন্দ হয় কিনা। ঈশিকা ঈশানের হাত থেকে ফুল আর চকলেটগুলো পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি হয়। তারপরে আবেগের ঠেলায় মেয়েটা আর নিজেকে সামলাতে না পেরে ওর গালে চুমু খেয়ে বসে আর শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। মেয়েটার শরীরের স্মেলটা ওকে পাগল করে দিচ্ছিল। ঈশান চুপ করে থেকে তারপরে একটা সময় মেয়েটার মাথায় হাত রাখে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, মেয়েটা এমন করে কাছে থাকলে তাহলে ঈশান নিজেকে কন্ট্রোল করতে পারবে না। অন্যদিকে ঈশিকা খুশিতে কী করে ফেলেছে ভেবে নিজেই লজ্জা পেয়ে গেল।
তারপরে চকলেট আর ফুলগুলো রেখে বাইরে চলে গেল। ঈশান একটু বাদে ফ্রেশ হয়ে আসতেই দেখে ঈশিকা ওর জন্য চা করে নিয়ে এসেছে। ঈশান চাটা খেতে লাগলো আর বলল, বলে না তো তোমার এই সামান্য জিনিসগুলো পছন্দ হয়েছে কিনা। আপনাকে বলেছি না, আপনার দেওয়া জিনিসগুলো যদি সামান্যই হতো তাহলে আমি এত খুশিতে আপনাকে জড়িয়ে ধরতাম আর চুমু খেতাম। ঈশান ফিক করে হেসে ফেলল। তারপরে বলতে লাগলো, তার মানে যে কেউ তোমাকে ফুল আর চকলেট দিলে তুমি তাকে এমন জোরে ধরে হুটহাট করে চুমু খেয়ে বসবে? ফাজিল ছেলে, আমি কখনো আপনি ব্যতীত অন্য কাউকে জড়িয়ে ধরিনি। সেটাই যেন তাকে অন্য কাউকে জড়িয়ে ধরার চিন্তাও যেন মাথায় না আসে। আমি তো চাই আপনি আমাকে প্রতিনিয়ত জড়িয়ে ধরেন, কিন্তু ধরেন না তো, আমার ভালো লাগে না ঈশান। ঈশিকা বিড়বিড় করে কথাগুলো বলে চলে গেল। আর যাবার সময় বলে গেল, নাস্তায় কি খাবেন বলুন? হুম হুম। তোমার ইচ্ছা মতো যা ভালো লাগে করো। আমি তোমাকে কখনো বলেছি যে তোমার হাতে তৈরি করা কোনো জিনিস আমার পছন্দ না? ও তুমি এটাকেই আমার পছন্দ ঈশিকা। তাহলে ভালোবাসতে পারেন না কেন? ঈশিকা কথাগুলো বলে কিছুক্ষণ তাকিয়েছিল। ঈশান একটা শুকনো ঢোক গিলল। সেটাই তো, কেন ভালোবাসতে পারছে না? ওকে বারবার করে মনে হচ্ছে মেয়েটাকে খুব তাড়াতাড়ি নিজের ভালোবাসায় ভরিয়ে দিতে। আর খুব শীঘ্রই যে একটা বেবি নেওয়ার কথা আব্বু আম্মু দুজনেই বলেছে। কিন্তু কি করে নিজেকে মেয়েটার কাছে টেনে নেবে? বারবার নীলার কথাই যে মনে পড়ে যায়। ঈশান যতবার ওর কাছে যেতে যায়, যতবার মেয়েটাকে জড়িয়ে ধরে, ততবার মনে হয় যে নীলা ওকে ঠিক তেমন করেই জড়িয়ে ধরত। ঈশান মেয়েটাকে ভুলতে চায়, আবার ভুলতে চাই বলে ভুল হবে। সব চাইতে বড় কথা হচ্ছে মেয়েটার স্মৃতিটা অন্তত ভুলতে চায়। ওই ঈশানকে ঠকিয়েছে, সেই জন্য মেয়েটাকে ঘৃণা করতে চায়, তাতে যেন ঈশিকাকে ভালোবাসতে পারে। আর যদি সেটা নাই করতে পারে তাহলে ঈশিকার প্রতি অন্যায় করা হবে। ঈশান সেই কথাগুলো ভেবেই নিজেকে শক্ত করে নিতে চায়। তো 3 মাসের মাথায় সেদিন যখন ঈশান অফিস থেকে বাসায় আসলো, এসে দেখলো যে ঈশিকা বেডে শুয়ে আছে। ঈশান বুঝতে পারল মেয়েটার হয়তো শরীর খারাপ করেছে। ও তাড়াহুড়ো করে এসে বলতে লাগলো, কি হয়েছে ঈশিকা, শরীর খারাপ করছে তোমার? মেয়েটা মাথা নেড়ে না সূচক উত্তর দিতেই এবার ঈশান ওর গালে কপালে হাত দিল। শরীরটা গরম না, তবে দেখে বোঝা যাচ্ছে মনটা খারাপ। ঈশান মেয়েটাকে টেনে ওঠালো, তারপরে আলতো করে মুখের পাশে হাত রাখতেই ঈশিতা ছলছল নয়নে তাকালো। তারপরে হুটহাট করেই ওকে জড়িয়ে ধরল। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান অবাক হলো। বউয়ের এমন কাজে মায়া হলো ছেলেটার। উপায় না পেয়ে মেয়েটাকে এক হাতে মাথাটা বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, আমি তো ফ্রেশ হইনি শোনা, হঠাৎ বাইরে থেকে আসার পরে জড়িয়ে ধরেছ। তোমার তো শরীর খারাপ করবে। বাইরে কত ধুলা ময়লা আমার শরীরে লেগে আছে বলো তো। লাগুক, আপনি কেন আমায় একটু জড়িয়ে ধরেন না বলেন তো? আমি কি এটা ডিজার্ভ করি না? এইটুকু আমাকে একটু ভালোবাসা যায় না ঈশান? ঈশান আকাশ থেকে পড়ল মেয়েটার এমন কান্না ভেজা কণ্ঠস্বর শুনে। ঈশিকা 2 হাতে ঈশানের শার্টটা খামচে ধরে রেখেছে। ঈশান মেয়েটাকে আরেকটু শক্ত করে 2 হাতে জড়িয়ে ধরল। এইটুকু তো করতেই পারে। কথাগুলো ভেবেই ঈশান মেয়েটাকে আধ ঘন্টা যাবৎ জড়িয়ে ধরে রেখেছে। মেয়েটা যে কখন ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে ঈশান বুঝতেই পারেনি। যখন হুঁশ ফিরল তখন দেখল ঈশিতা ওর বুকের মধ্যে গুটি সুটি হয়ে একদম ঘুমিয়ে আছে। ঈশান বুঝতে পারল মেয়েটা আজ দুপুরে আর ঘুমায়নি। অভ্যাসগত অবস্থা ঈশিকার দুপুরে ঘুমানোটাই। আজকে হয়তো দুপুরে ঘুমায়নি, সেই জন্য ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। আসার পরেই দেখেছে মেয়েটার চোখগুলো লাল লাগছিল, শরীর হয়তো খারাপ করেছে তাই। ঈশান ওকে বেডে শুইয়ে দিয়ে তারপরে ফ্রেশ হয়ে আসে। তারপরে এসে মেয়েটাকে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দেয়। একটা সময় নিজে গিয়েই নাস্তা করে আসে। আসার সময় মনে হলো মেয়েটার জন্য একটু নাস্তা নিয়ে আসা উচিত, সেটাই করলো। ঈশিকা যখন ঘুম থেকে উঠল ঈশান তখন একটা হাত মুখের পাশে রেখে বলেছিল, যাও ফ্রেশ হয়ে আসো। মেয়েটা উঠে বসে আবার ঈশিকাকে জড়িয়ে ধরেছিল। ঈশান বারবার বলার পরেও মেয়েটা ওকে ছাড়েনি। ঈশানকে প্রথমে জড়িয়ে ধরতে লজ্জা পেলেও এখন নিজে থেকেই ওকে জড়িয়ে ধরে। মেয়েটা চায় ওকে বুকের সাথে মিশিয়ে নিক, ভালোবেসে নিজের সাথে একদম জড়িয়ে রাখুক, কিন্তু ঈশান সেটা করে না। প্রতিনিয়ত ঈশিকা এরকম কিছু চায়,
তারপরেও ওর ইচ্ছে আশাটার ঈশানের কাছে কোনো দাম নেই। ঈশান মেয়েটাকে জোর করে কোলে উঠিয়ে তারপরে ওয়াশরুমে দাঁড় করিয়ে দিল। মেয়েটা ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই ঈশান মেয়েটাকে হাত ধরে টেনে এনে বেডে বসালো। ঈশিকা অবাক হলো, কারণ ছেলেটা নিজের হাতে ওকে পাস্তা খাওয়াতে লাগলো। ঈশিকা বাচ্চাদের মতোই খেলো। ঈশানের এইটুকু কেয়ারিংয়েই ঈশিকা ভুলেই গেল যে ঈশান ওকে ভালোবাসে না। ছেলেটা অন্য কাউকে ভালোবাসতো, তারপরে আবার ওকে বিয়ে করেছিল। একটাবার নিজের কাছে টেনে নেয় না, এইগুলোই ঈশিকার কাছে অনেক বেশি অবহেলা মনে হয়। পাহাড় সমান দুঃখ কষ্ট লাগে, কেন যে ছেলেটাকে ভালোবাসতে পারে না। শাশুড়ি, আম্মু, ননদ এই 3 মাসে কতবার যে বলেছে খুব তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নিতে, তাহলে নাকি ঈশানুকে ভালোবাসতে আরম্ভ করবে। আর একটা মেয়েই নাকি পারে স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে। ঈশিকা চেষ্টা করছে, ঈশানুর কাছে আসছে না। ঈশান বিয়েরও কিছুদিন বাদে ঈশিকাকে বলে দিয়েছিল শাড়ি পরতে, না পারলেও পরিয়ে দেবে। তারপরেও যেন শাড়ি ছাড়া অন্য কিছু না পরে। মেয়েটা তাই করেছে, 2 হাত ভর্তি চুড়ি আর শাড়ি পরে থাকে সব সময়। ঈশানের আশেপাশে থাকলে মনে হয় এই তো লোকটা আছে, কেন যে ওকে ভালোবাসতে পারে না। তাহলে প্রথম ঈশিকা ঘুমের ঘরে ঈশানকে বিয়ের পর জড়িয়ে ধরলেও এখন প্রতিনিয়ত ইচ্ছে করেই জড়িয়ে ধরে। আর এটা অভ্যাসে পরিণত হয়েছে। ঈশানকে জড়িয়ে না ধরলে ঘুমই আসে না। ঈশান একটা কাজের জন্যই বাইরে যাবে, তাই ঈশিকাকে খাইয়ে দিয়ে বাইরে চলে গেল। মেয়েটাও গিয়ে আম্মু আর বোনের সাথে কথা বলতে লাগলো। ঈশান রাতে এসে সবার সাথে ডিনার করে নেয়। একটু বাদে ঈশিকা রুমে চলে আসে আর ঈশানকে আব্বু ডাকলো কিছু কথা বলার জন্য। আধ ঘন্টা বাদে ছেলেটা রুমে এসে দেখলো ঈশিকা একটা ছবি খুব পর্যবেক্ষণ করে দেখছে, যেটা দেখে ঈশান অবাক হলো। এগিয়ে এসে কিছু বলবে, তার আগেই মেয়েটা ছবিটা ওর দিকে তাকিয়ে বলল, এটা নীলা? ঈশান ছবিটার দিকে একবার তাকিয়ে তারপরে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। নীলা দেখতে আমার থেকে অনেক সুন্দর, তাই না? ঈশান একটু তাচ্ছিল্য করে ভাসল, তারপরে এগিয়ে এসে ওর হাত থেকে ছবিটা নিয়েই ছিঁড়ে ফেলল। ছবিটা ছিঁড়ে ফেললেন কেন? ছবি ছিঁড়ে ফেললে কি ভিতরের মানুষটাকে সরিয়ে দেওয়া যায়? যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়াটা কাটিয়ে উঠতে শিখতে হয়। জানি না ছবিটা কোথায় পেলে, তবে আমি ওর দেওয়া সব কিছুই অনেক আগেই পুড়িয়ে ফেলেছিলাম। এটা যে কিভাবে রয়ে গেছে জানি না, তাই ছিঁড়ে ফেললাম। আচ্ছা, তোমার তো হিংসে হওয়ার কথা, এই মেয়েটার জন্যই আমি তোমাকে ভালোবাসতে পারছি না। যদি আমার লাইফে প্রেম ভালোবাসা না আসতো শিখা, তাহলে আমি জীবনের সবচেয়ে বেশি ভালোটা তোমাকে বাসতাম। আমি তো আপনাকে জোর করিনি ঈশান। আপনি সামান্য পরিমাণে ভালোবাসলে আমার জন্য সেটাই পাহাড় পরিমাণ হতো ঈশান, কিন্তু আপনি চেষ্টা করেননি। এই 3টা মাসে আপনি এমন কোনো দিন নেই যেদিন অন্তত চেষ্টা করেছেন একটা বার নিজে থেকে কাছে আসার জন্য, নিজে থেকে আমার সাথে নিজেকে আগলে রাখার জন্য। ফিজিক্যাল ইন্টিমেট হওয়াটাই কি ভালোবাসার শেষ কথা? এটাই কি সবই শিখা? যদি তাই হয় তাহলে আমি এক্ষুনি তোমাকে তেমন করে কাছে টেনে নেব। কিন্তু আমি চেয়েছি তুমি আমার মানসিক শান্তি হও, তুমি আমার আত্মার সাথে মিশে থাকো। অন্য কোনো মেয়ের সাথে এসব কথা আমি নিজে দেখেই বললে সে ভাবতো বিয়েটা আমি এর জন্যই করেছি। কিন্তু আমি তো চাইনি তুমি এরকম করে আমার ভালোবাসা পাও, যেটা থেকে তোমার মনের উপর বাজে প্রভাব পড়বে। ফিজিক্যালিভাবে তৃপ্তিটা তখনই আসে যখন মানুষটা ভালোবাসার হয়। এই কথা তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি। যাই হোক, তুমি যদি এমন করে চাও আমাকে, তাহলে আমি এমন করেই তোমাকে ভালোবাসবো। কিন্তু পরবর্তীতে আফসোস হবে না তো যে আর একটু সময় দিলে হয়তো লোকটা আমাকে ভালোবাসতে পারতো? একটু কথা ভেবে। ঈশিকা ঈশানের সামনে থেকে চলে যায়। সেদিনের পর থেকেই ঈশিকা আর ঈশানকে জোর করে বলেনি কখনো ভালোবাসার কথা। ঈশান খেয়াল করেছে মেয়েটা প্রতি রাতে ওকে জড়িয়ে ধরে, আবার কখনো জায়নামাজে বসে কান্নাকাটি করে। ওর ভালোবাসাটা একটা বারের জন্য চাই। ঈশান পারছে না মেয়েটাকে ভালোবাসতে। কেন যে নীলার সাথে সম্পর্কে জড়িয়েছিল, না হলে এই মেয়েটাকে এতদিনে ভালোবেসে নিজের করে নিত। ঈশানের মনে হচ্ছে যে কেন ঈশিকার সাথে ওরা কি দেখা হয়নি, জোর করে হলেও মেয়েটাকে বিয়ে করে নিত। দেখতে দেখতে দিন যাচ্ছে, ঈশিকার মনের অবস্থা তত বেশি খারাপ হচ্ছে। এর মাঝে একদিন শুধু মেয়েটা বলেছিল, বলছিলাম কি যে আম্মু আর বোন বারবার করে বলছিল একটা বেবির কথা, আমি কিছু বলতে পারিনি। ওরা প্রতিনিয়ত এসব বিষয় নিয়ে জিজ্ঞেস করতে থাকে,
তাই বলছিলাম কি যদি একটু ভেবে দেখতেন তাহলে। সেদিন ঈশান ইশিকার গালের পাশে হাত রেখে কপালে চুমু খেতে মেয়েটার আর কোনো কথা বলেনি। ঈশানের শার্টের কলারটা কিছুক্ষণ আঁকড়ে ধরে চুপ করেছিল। দেখতে দেখতে 6টা মাসের পরিসমাপ্তি ঘটল, আর এর মাঝখানে ঈশান ইশিকাকে ভালোবাসতে তো পারেনি। তাই এখন বারবার মনে হচ্ছে মেয়েটাকেও কষ্ট দিচ্ছে। যদি ভালোবাসতে নাই পারবে তাহলে দূরে সরে দেওয়াটাই ভালো ছিল। অন্তত মেয়েটা আজ বাদে কাল তো ওকে প্রশ্ন করতেই পারে, ওকে ভালোবাসার জন্য কি 6টা মাস আমার যথেষ্ট ছিল না? ইশিকা ঈশানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। ঈশানের ওর প্রতি কোনো অভিযোগ নেই, ছেলেটা জানে। ও ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। প্রতিনিয়ত মেয়েটা তাই ঈশানের কাছে আসুক, প্রতিনিয়ত মেয়েটা চায় ঈশান তার কাছে আসুক। আর ইশিকার প্রাপ্য এইটা। ইশিকার মতো মেয়েকে অন্য কেউ বিয়ে করলে এতদিন নিজের সাথে জড়িয়ে নিত, এতদিন ওদের প্রাপ্য খবরটাও পেয়ে যেত। 6 মাসের মাথায় সেদিন একটু বৃষ্টি ছিল বলে ঈশান বাসায় আসলো। কাল অফিসে কাজ কম, তাই না গেলেও চলে। তাই মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে বেরোবে। অনেক দিন আগেই ঘুরতে যাওয়ার কথা বলেছিল, কাজের চাপের জন্য যাওয়া হয়নি। ঈশান বাসায় এসে দেখলো অন্য কিছু। ইশিকাকে ডেকেও পেল না, মেয়েটা ব্যালকনিতেই ছিল। ঈশান ডাকতেই ইশিকা যখন আসলো তখন ছেলেটা ওয়াশরুমে চলে গেছে। মেয়েটা এসে ওর জন্য বসে রইল। ঈশান একদম গোসল সেরে বের হলো। অবশ্য সকালে গোসল করে গিয়েছিল, কিন্তু বৃষ্টিতে খানিকটা ভিজেছে, তাই হয়তো গোসল করে বের হয়েছে। এরই মাঝখানে ঈশান আধ ঘন্টা বাদে বেরিয়ে আসতে দেখলো মেয়েটার এরকম কর্মকাণ্ডে যখনই কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই মেয়েটা বলতে লাগলো, আপনার তো সময় হবে না। আমি আব্বুকে বলেছি কাল আমাকে একটু বাসায় দিয়ে আসতে, কয়েকটা দিন থাকবো, তারপর ব্যাগ গোছাচ্ছি। 15 দিন আগে বাসা থেকে আসলে আবার বাসা যাওয়ার কি দরকার? এমনিতেই ভালো লাগছে না, তাই ভাবছি আরও কয়েকটা দিন বাসায় থেকে আসব। আর সামনে ভাইয়ার বিয়ে, তাই ওখান থেকেই বিয়ে দেখতে যাওয়া হচ্ছে। আমি যদি নিজের ভাবিকে না দেখি তাহলে কেমন হবে? দিন শেষে আপনার মতো কেউ আমার ভাইয়ের লাইফে আসলে সেও আমার ভাইকে ভালোবাসতে পারবে না, তাই আগে থাকতেই সাবধান করে দেব ভাবছি। ঈশান অসহায় চোখে মেয়েটার দিকে তাকালো। ইশিকা ব্যাগ গোছানোতে ব্যস্ত হয়ে পড়ল। ঈশান এগিয়ে এসে ওর হাত থেকে হাতটা সরিয়ে দিতে গেলে মেয়েটা বলতে লাগলো, আরে কি ব্যাগ ধরেছেন কেন? আমাকে সকালেই বের হতে হবে, আমি সকাল সকালে বেরিয়ে পড়ব। আব্বু অফিসে যাওয়ার পথে আমাকে নামিয়ে দিয়ে আসবে। কিন্তু তোমার তো যাওয়া হচ্ছে না। কেন যাওয়া হচ্ছে না কেন? আপনার আশেপাশে থাকলে আপনাকে বিরক্ত করি, জ্বালাতন করি, রাতে জোর করে বুকের মধ্যে মাথা রাখি। এইসব তো আপনার পছন্দ না, তাই চাইছি না আপনাকে কিছুদিন জ্বালাতে। আপনার থেকে দূরত্বটাই শ্রেয়। তাতেও যদি আমার প্রতি একটু মায়া হয় আপনার, আমি জানি সেটাও হবে না। যদি তাই হতো তাহলে এতদিনে থাক, অভিযোগ করাটাও অন্যায়, কারণ আমি জানি আপনি এগুলো পছন্দ করেন না। ছাড়ুন, আমার হাত ছাড়ুন। আমি বলছি না তুমি যাবে না। কেন যাব না? আপনি বারণ করলে আমাকে শুনতে হবে? আপনার সব কথা শুনি, এই কথাটা আমি রাখতে পারবো না। আমি বিয়ের পর থেকে আপনার কোনো কথার অবাধ্য হইনি, কিন্তু আজকে আমি আপনার থেকে কিছুদিন দূরে থাকতে চাই। আমি কষ্ট পাবো, তাও ভালো। আপনার সামনে থেকে ভালোবাসার জন্য বারবার আফসোস করব না। আপনার থেকে দূরে থাকাটাই আমার জন্য ভালো হবে। আমার থেকে দূরে গিয়ে কদিন থাকবে? 1 মাস, 2 মাস, 6 মাস, নাকি সারা জীবনের জন্য? আমি জানি না কী জন্য আপনি এই কথা বললেন, তবে আপনাকে কখনো ছাড়তে পারবো না। আমি নিজে রাগ দেখাচ্ছি, সেখানে উনি আবার উল্টোপাল্টা কথা বলছে। এই কথা আর কখনো বলবেন না। আমাকে পছন্দ না, ভালোবাসতে পারবেন না, সেটা জানিয়ে দিন। কিন্তু এসব কথা বলে আমাকে এতটা কষ্ট দিবেন না যেটা আমি সহ্য করতে পারবো না। তাহলে যাচ্ছ কেন? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না ইশিকা? ওটা আপনার মুখের কথা, মনে নয়। এসব আপনার মনকে আপনি জোর করে বোঝাচ্ছেন আর বলছেন যেন আমি এখান থেকে চাই। আমাকে খুশি করার জন্যই এসব বলছেন, সেটা আমি খুব ভালো করে জানি। এরকম কিছু করতে হবে না ঈশান, মনের বিরুদ্ধে গিয়ে। এই মেয়ে তোমাকে বারণ করছে না? আমার কথার অবাধ্য হলে কিন্তু খুব বেশি ভালো হবে না সেটার জন্য। মারুন বকুন যা ইচ্ছে করুন, আমাকে আজকে জোর করে আটকাতে পারবেন না, বললাম না? তাহলে তুমি কি চাও? জোর করে আজ অবধি কিচ্ছু চাইনি, আর চাইবো না। আমার কোটি কোটি টাকা কিংবা এত এত গহনা, অন্য কিছু চাই না। যেটা চেয়েছিলাম
ওই পুরো 6টা মাসই আপনি দিতে পারেননি। দরকার নেই আমার কিছুর, আমি এখান থেকে চলে যাব। আপনি যদি জোর করে রাখার চেষ্টা করেন, তারপরও আপনি অফিসে গেলে আমি কাল চলে যাব। মেয়েটা কথাগুলো বলে ব্যাগ গোছাতে লাগলো। চোখে পানি স্পষ্ট টলমল করছে। ঈশানের মেজাজটা খারাপ হচ্ছে মেয়েটার প্রতি। আজকে এত তেরামি কেন করছে মেয়েটা? আজকে কথার অবাধ্য হচ্ছে কেন? বিয়ের পর থেকে কখনো এরকম কথা বলেনি, আর আজকে তেরামি দেখাচ্ছে। তার মানে কি আজকে থেকে এই অভিযোগটা করবে শুধু? ঈশান থাকতে পারবে না ওকে ছাড়া, এটা শিওর। কেন থাকতে পারবে না জানে না, তবে মেয়েটার প্রতি প্রচণ্ড পরিমাণে মায়া হয়। তখন আশেপাশে ঘুরঘুর করতে থাকে। তখন মনে হয় বুকের সাথে একটা বার জড়িয়ে ধরতে। কেন যে কাছে টেনে নিতে পারে না সেটা নিজেও জানে না। যতবার ওকে কাছে টেনে নিতে চাই, ততবার মেয়েটাকে নীলার কথাটাই মনে পড়ে। কথাগুলো ভেবেই এবার ঈশানের মনে হতে লাগলো, আর কত দূরত্ব। বউটা যে গত 6টা মাস ধরে ওকে পাগলের মতো ভালোবাসে, ওর জন্য কান্নাকাটি পর্যন্ত করে। আর তাকে না ভালোবাসলে এক প্রকার তার প্রতি অন্যায় করা হবে, নিজেকে কষ্ট দেওয়া হবে। কথাগুলো ভেবেই ঈশান এবার ইশিকার একটা হাত ধরে নিজের দিকে ফেরালো। তারপরে হ্যাঁচকা টান দিতেই মেয়েটা ওর বুকের কাছে চলে আসে। ঈশান 2 হাতে ইশিকার কোমরে জড়িয়ে ধরতে ইশিকা একদম ওর সাথে লেপ্টে গেল। এই প্রথমবার ঈশান মেয়েটাকে এমন করে কাছে টেনে নিল। ইশিকা চোখ বড় বড় করে তাকালো। তারপরে আবার ঈশানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে তখন ছেলেটা ওর মাথার পেছনে একটা হাত রেখে চেপে ধরল, আরেকটা হাতে কোমরটা জড়িয়ে ধরে রাখলো। ইশিকার ধনুকের মতো বাঁকানো শরীরটা এই মুহূর্তেই ঈশানের শরীরের সাথে লেপ্টে আছে। মেয়েটার চোখে পানি টলমল করছে। এই মুহূর্তে কোনো লেখক কিংবা কোনো শিল্পী যদি ওকে দেখত, তাহলে এই সুন্দর দৃশ্যটার একটা ছবি অন্তত ধারণ করে নিত আর কবিতায় ফুটিয়ে তুলত। কথাগুলো ভেবে ঈশান এবার বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে লাগলো, এই মেয়ে, তোমাকে আমি বলছি না তুমি কোথাও যাবে না? তুমি কি এইটুকু বুঝতে পারছো না যে তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না? এতটা বুঝতে পেরেছো? এই 6 মাস আমায় ভালোবাসতে পেরেছো, তাহলে এটুকু কি বুঝতে পারো না যে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না? রাতে আমার ঘুম আসে না, আমি ছটফট করি। ইশিকার ঠোঁট জোড়া কাঁপছে। বাচ্চাদের মতন কেমন যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা। বাচ্চারা যেমন কান্নার আগে মুখ ভেটকিয়ে রাখে, ঠিক তেমন করে ইশিকাও রেখেছে। প্রচণ্ড পরিমাণে আদরে লাগছে মেয়েটাকে। ঈশানের হাসি পাচ্ছে, আবার রাগও হচ্ছে। ইচ্ছে তো হচ্ছে মেয়েটাকে একদম বুকের সাথে পিষে ফেলতে। ইশিকা কিছু বলতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। তখন ঈশান ওর গালে সজোরে একটা চুমু খেলো। মেয়েটা তো চোখ জোড়া বন্ধ করে নিতেই ঈশান ওর কানে একটা চুমু খেয়ে বলতে লাগলো, এতদিন ধরে শুনতে চাইছিলে না ভালোবাসি কিনা? ভালোবাসি, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। দ্বিতীয়বার কাউকে ভালোবাসা যায় তুমি আমার লাইফে আসার পর বুঝতে পেরেছি। আমি হঠাৎ করে বলতে চাইনি ইশিকা, ভেবেছিলাম যে তোমার বার্থডে দিন বলবো, সামনে 2 দিন পরই তোমার বার্থডে। কিন্তু তুমি সেটুকু আমাকে সময় দিলে না। ভেবেছিলাম বার্থডে গিফট হিসাবে এটা দিলে তুমি খুশি হতে, আমি নিজের মতো করে তোমাকে সারপ্রাইজ দিতাম। আর তুমি এতটাই জেদি যে প্রথমে আমার প্রতি অভিযোগ না করলেও আজকে এতগুলো অভিযোগ করলে, তাই না? তাই তো হুটহাট করে আমাকে আজকে এমন করে সবটা স্বীকার করতে হলো। ইশিকা ফুপিয়ে কেঁদে উঠল। ছেলেটার শার্টের কলার দুটো আঁকড়ে ধরে ওকে বুকের সাথে মাথা ঠেকালো। ঈশান আলতো করে মেয়েটাকে জড়িয়ে ধরতে ইশিকা ওকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিয়ে ফোপাতে লাগলো। মিনিট 15 যাবৎ মেয়েটা এমন করে কেঁদেছে। ঈশান জোর করে শেষে ছাড়ালো। তারপরেই মুখের 2 পাশে হাতে হাত দিয়ে চোখের পানি মুছে দিতেই ইশিকা পা দুটো উঁচু করে ছেলেটার ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। ঈশান অবাক হলেও মেয়েটাকে একটু উঁচু করেই 2 হাতে কোমর জড়িয়ে ধরে। ঈশিতা ছেলেটার ঠোঁটে মিনিট খানিক পাগলের মতো চুমু খেতে লাগলো। ঈশান কতক্ষণ যাবৎ নিজে থেকেই জড়িয়ে ধরে রেখেছে মেয়েটাকে। একটা সময় বেডে নিয়ে গিয়ে বসতেই ইশিকা ওর কোলের মধ্যে বসে পড়ে। তারপরে গালটা 2 হাতে জড়িয়ে ধরে। মেয়েটা ঈশানের সারা মুখে চুমু খায়। মেয়েটা একটু শান্ত হতেই খেয়াল করে দেখলো ইশিকার চোখ জোড়া লাল হয়েছে। ঈশান এবার নিজেই মেয়েটার গলায় আর ঘাড়ে নাক ডুবিয়ে দিল। সাথে সাথেই ইশিকা ওর চুলগুলো
খামচে ধরে সবটা সহ্য করে নেওয়ার চেষ্টা করলো। আমি এই কথাটা আপনার থেকে বার্থডে গিফট হিসেবে চাইনি ঈশান। আমি চেয়েছিলাম আপনি আরও আগে বলেন। এতদিন বললে আমাদের একটা বেবি চলে আসতো, আমি সবাইকে বলতে পারতাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সেটাও করেননি। এখন এসে বলছেন আমি বুঝতে পেরেছি আপনি গিফট হিসেবে দিতে চেয়েছিলেন, কিন্তু আপনি যে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ গিফট ঈশান। ঈশান মুচকি হাসে। ইশিকার বুকের মধ্যে মুখ গুজে দিতেই মেয়েটার বুকের সাথে শক্ত করে চেপে ধরে ছেলেটাকে। ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক সবার ভালোবাসা, মিলেমিশে একাকার হোক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।